যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের আজকের এপিসোড। কেমন হবে ভূত.com? আমি উত্তর দেব ঠিক যেমনটা আপনারা চান। অনেকেই আমাকে বলেছেন যে কোভিডের আগে যেরকম স্টুডিওতে সবাই আসতেন, ঘটনা শোনাতেন, সেরকম কিছু করা যায় কিনা। আমরা চেষ্টা করব। আসলে কোভিডের পরে পুরো পৃথিবী বদলে গেছে। এখন সবাই ঘরে বসে বসেই সব কিছু করতে পছন্দ করি আমরা। তারপরেও আমি চেষ্টা করব প্রত্যেক মাসে একটা করে স্টুডিও এপিসোড আপনাদের উপহার দিতে। আজকে তেমনই একটা স্টুডিও এপিসোড এবং স্টুডিওতে আজকে অনেকেই উপস্থিত হয়েছেন। তাদের সবার কথা আপনারা শুনবেন, ঘটনাও আপনারা শুনবেন এবং ঠিক আগের মতো করেই আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমার একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, তারপরে গেস্টদের একে একে নিয়ে আসবো এবং তারা কথা বলবেন আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ও আচ্ছা, পড়ে শোনানোর আগে একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা চাই যে আগামী বছর 14 ফেব্রুয়ারি যখন আমাদের 6ষ্ঠ জন্মদিন, তখন আমরা জন্মদিন পালনের সাথে সাথে সেলিব্রেট করব আমাদের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। এটা সম্ভব যদি আপনারা পাশে থাকেন, ঠিক যেভাবে 1 মিলিয়নের সময় আপনারা পাশে ছিলেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেই আমরা খুব সাকসেসফুলি 1 মিলিয়নটাকে সেলিব্রেট করতে পেরেছিলাম নির্ধারিত সময়ের আগেই। দেখা যাক এবার কি হয়। আপাতত ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম মুন্না, বাড়ি বাঘেরহাটের মোরুলগঞ্জে। আমি ছোট থেকেই থাকি চট্টগ্রামের হালি শহর এলাকায়। আমি একজন স্টুডেন্ট। আমি আপনার এই ভূত এফএমের অনুষ্ঠান 2015 সাল থেকে শুনছি। আগে আমার কাছে স্মার্টফোন ছিল না, তাছাড়া আমি মোবাইলের তেমন কিছুই বুঝতাম না, তাই ইচ্ছে করলেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আমি ফার্স্ট টাইম আপনাকে লিখছি 5 বছর আগের কথা। আমার বয়স তখন 14, ক্লাস 6-এ পড়ি। সময়টা ছিল 2018 মার্চ মাসের মাঝামাঝি সময়। আমার আব্বু চট্টগ্রাম হালি শহরের কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাসায় তখন আমরা 3 জন থাকি, আমি, আমার আব্বু আর আমার দাদু। মা মারা যাওয়ার কারণে আমাদের বাসায় কোনো মহিলা মানুষ ছিল না। কোনো মহিলা মানুষ না থাকার কারণে আমাদের বাসার যত কাজকর্ম ছিল, টুকটাক রান্না বান্না, ওগুলো সব আমরাই করতাম, আমি আর আমার আব্বু। আমার দাদু খুবই বৃদ্ধ, সে বিছানা থেকে উঠতে পারত না। যদি সে বাইরে যেতে চাইতো তাহলে তাকে ধরে বাইরে নিয়ে যেতে হতো। তার হাতে থাকতো একটা বেতের লাঠি। বলে রাখা ভালো, আমার দাদুর ভেতরে কোনো মানসিক জ্ঞান ছিল না। প্রতিদিনের মতো আব্বু অফিসে চলে যায় আর বাসায় আমি আর দাদু একা। বলে রাখা ভালো, আমার দাদু স্মোক করত। আমার দাদু ছিল পুরনো জামানার লোক, তাই এক প্রকার বিড়ি খেতেন তিনি। রাত তখন 11টা। আমার দাদুর বিড়ির প্যাকেট খালি হয়ে গেছে। তখন তিনি স্মোক করার জন্য উঠে পড়ে লেগেছেন, একেবারে নাছোড়বান্দা অবস্থা। দাদু বলল, 1 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আয় না দাদা। আমি বললাম, আমি এখন বাইরে যেতে পারবো না, রাত হয়ে গেছে। তারপরও তিনি শুনছেন না, মুখ দিয়ে কিছু বলছেন না, কিন্তু বুঝছি তার চেহারা দেখে যে তিনি রাগান্বিত হয়েছেন। অনেক বলার পরেও আমি বিড়ি আনতে গেলাম না। তারপরে সে স্মোক না করেই কিছুক্ষণ রাগ দেখিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। এরপর আমার ঘুম ভাঙল রাত 3টা, 3:30টার দিকে। খাটের পাশে তাকাতেই ঘাবড়ে গেলাম, দাদু নেই। ভয় পেলাম, দাদু কোথায় গেল এত রাতে? সে তো ঠিক মতো হাঁটতেও পারে না, লাঠি ভর করে হাঁটে। তাহলে দাদু গেল কোথায়? দেখার জন্য আমি রুমের বাইরে বের হলাম। আমরা যে বাসাটায় থাকতাম সেটা আসলে 5 তলা আর আমরা থাকতাম 4 তলায়। আমি প্রথমেই ছাদে যাই। ছাদে গিয়ে কোনো শব্দ না পেয়ে, দাদুকে না পেয়ে আমি আবারও 4 তলায় আমার বাসার সামনে চলে আসলাম। ভাবলাম হয়তো দাদু সিঁড়ি থেকে নিচে নেমে গেছে। যেহেতু সে বলেছিল বিড়ি খাবে, সেই জন্যই হয়তো নিচে কোথাও গেছে। আমি আর দেরি না করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম এবং 3 তলায় দেখলাম, 3 তলার সব জায়গা খুঁজলাম। তারপর গেলাম 2য় তলায়, তারপর নিচ তলায়। হাজব, দাদুকে কোথাও দেখা যাচ্ছে না। অতঃপর আমি আবারও বাসায় ফিরে গেলাম এবং বাসায় ফিরে আমি দরজাটা খুলতেই দেখলাম দাদু সেখানেই শুয়ে আছে, যেখানে সে শুয়েছিল। আমি দাদুকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? দাদু বলল, কই, আমি আবার কোথায় গেলাম? আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। দাদু কি মজা করছে আমার সাথে?
আমি সত্যটা জানার জন্য দাদুর সাথে অনেক জোরাজুরি করলাম। আগেই বলে রাখি, আমার দাদু খুবই বদমেজাজি একজন লোক এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে আঘাত করেন। আমি তখন বুঝতে পারি যে দাদু মিথ্যে বলছেন না। ওই দিন রাতে আমি সারা রাত ঘুমোতে পারি না দাদুর উপর রাগ করে। আমি ছাদে গিয়ে একলা বসে থাকি। ফজরের আজান দিতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি। আমার নজর পড়ল আমি যে বিল্ডিংয়ের ছাদে বসে আছি ওটার অপর দিকে আর একটা যে 5 তলা বিল্ডিং, সেদিকে। দুটো ছাদ এক জায়গায়, এক ছাদ থেকে অন্য ছাদে খুব সহজেই যাওয়া আসা করতে পারি আমরা। ওই ছাদের উপরে খুব পুরনো একটা খাট রাখা। আসলে কোনো ভাড়াটিয়া থাকার পরে সে যদি ভাড়া পরিশোধ না করত তাহলে চলে যাবার আগে তার ব্যক্তিগত জিনিসপত্র রেখে দেয়া হতো। খাটও হয়তো এরকমভাবেই রেখে দেয়া হয়েছে, পরবর্তীতে বিক্রি করে ফেলা হবে। এখন ছাদে পড়ে আছে। আমি ওই খাটের উপরে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হলো। আমার গা শিউরে উঠল। দেখলাম ওই খাটের ওপরে এক বৃদ্ধ বসে আছে। সে আর কেউ নয়, আমার দাদু। আমি আর বিলম্ব না করে উঠে পড়লাম এবং সিঁড়ি থেকে নিচে নামলাম। একদম নিচে নেমে গেলাম। আমার বাসায় গেলাম না, রুমে ঢুকে আমি একদম নিচে নেমে গেলাম। ফজরের আজান শুনতে পেলাম। কিছুক্ষণ পরে 2-4 জন লোক নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছে। আমিও তাদের সাথে গেলাম। ফজরের নামাজ শেষ করে আমি বাসায় আসলাম, কিন্তু তারপরেও আমি রুমের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আমার আব্বু আসলো। তখন আমি বাসার ভেতরে ঢুকলাম, দেখলাম সব কিছু স্বাভাবিক। এরপর থেকে আর তেমন কিছু আমি অনুভব করিনি। আমি আব্বুকে অনেকবার এই কথাটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আব্বু এই বিষয়টিকে কোনো রকমের গুরুত্ব দেননি। আজ শেয়ার করলাম সেই ঘটনাটা। 3 বছর হয়ে গেল আমার দাদু মারা গেছেন, কিন্তু ওই বিষয়টা আমি এখনো ভুলতে পারছি না। আমি প্রায় সময় আমার দাদুকে স্বপ্নে দেখি। আমি যে ঘটনাটা বললাম এটা 100% সত্যি একটা ঘটনা। এটা আমার লাইফে ফার্স্ট একটা ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে লিখবেন এবং শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। এরপরই শুরু হচ্ছে স্টুডিও সেশন, যেখানে আমাদের আজকের অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আমরা ভয়ের 4 রাত নিয়ে হাজির হয়েছি এবং আমাদের স্টুডিওতে আছেন আমাদের সম্মানিত অতিথিরা। আপনারা সবাই জানেন প্রতি মাসেই আমরা করি ভয়ের 4 রাত, আর এইবার চিন্তা করলাম স্টুডিও থেকেই সরাসরি যুক্ত হব আপনাদের সাথে। আমাদের আজকের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা এখন সরাসরি ঘটনায় যেতে চাই। ঘটনায় যাওয়ার আগে একটু বলে দিই যে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন ভাই। আমরা তার সাথে সরাসরি কথা বলবো। হ্যালো হাফেজ মাইনুদ্দিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। হাফেজ মাইনুদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এই রাতের বেলা আমাদের এখানে হাজির হয়েছেন এবং আমি জানি যে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ভীষণ রকমের ব্যস্ত থাকেন, তারপরে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আপনি যে ঘটনাটি বলবেন সেই ঘটনাটি মূলত কোথাকার, যদি একটু সেটা বলে শুরু করতেন। জি ভাইয়া, তাহলে আমি ঘটনায় সরে যাই। তো ঘটনাটা যেখানে ঘটেছে ভাইয়া সেখানে ঠিকানাটা আমরা বলতে পারবো না। ঘটনাটা বহু পুরাতন এবং 30-40 বছরের পূর্বের। এখন আমাদের সাথে যেভাবে সম্পর্ক বা আমাদের সাথে অনেক কিছু নিয়ে কথাবার্তা, এখন আমরা বর্তমানে ওনাদেরকে একটি জিন পরিবার বলে জানি। তো ঘটনা আমি আপনাকে ভাইয়া শুরু করে বলছি। এই জিন যার সাথে ঘটনাগুলো ঘটেছে ওনার নাম হচ্ছে সাথী। এটা আমার কিন্তু ছদ্ম নামে করা, ওনার পুরো নামটা আমাকে বলতে নিষেধ করা হয়েছে। 30-40 বছর আগে উনি যখন ক্লাস 9ম শ্রেণী পড়তেছিল তখন চারপাশ থেকে তার একটি বিবাহ প্রস্তাব আসে। তার আত্মীয় থেকে আসে, বাহিরের থেকে আসে, চারদিক থেকে আসতেছে, কিন্তু বাবা মা কোনো মতেই এটাতে রাজি হয়নি। যার দরুন ওই মেয়েটার উপরে ব্ল্যাক ম্যাজিক অনেক করা হয়েছে। বাহিরের থেকেও যেমন করা হয়েছে, তার নিজের যে আত্মীয় তাকে বিবাহ প্রস্তাব দিয়েছিল নাকচ করে দেওয়া হয়েছে, বাবা মা দেবে না।
তার জন্য ওই পরিবার আত্মীয়টাও তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। বাবা মা তার পেছনে অনেক এই ব্ল্যাক ম্যাজিক কাটাবার জন্যে নিজেরাও ঝাড়ফুঁক করা, অনেক কিছুতে হুজুরকে দিয়ে এগুলো করাতে করাতে একটা পর্যায়ে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে, প্রতিবন্ধী মতো হয়ে যায়, তার মাথার চুল পড়ে যায় এবং বিভিন্ন রকমের নানান সমস্যা দেখা দিতে থাকে। তা একটা পর্যায়ে তাকে যে ব্ল্যাক ম্যাজিক একের পর এক হচ্ছে, ছাড়ানো হচ্ছে, হঠাৎ করে কোনো একটা রাত্রিতে তার বাবা মা দেখে উনি যে বিছানায় ঘুমাচ্ছে সেখানে বহু লম্বা আকৃতির একটা সাপ, আবার অনেক সময় কালো বিড়াল, খুব কালো বিড়াল, এইভাবে ধার কাক যেটা অনেক বড় কাক তার ঘরেতেই আসে। আর খুশবু কখনো অনেক ভালো গ্রান, খুব ফুলের বাগানের মতোই, ফুলের গ্রানের মতোই হয়, আবার অনেক সময় খুব খারাপ খারাপ গ্রান, মানে গন্ধটা বের হয়। ভালো এবং মন্দ তার ঘরের মধ্যেতেই গন্ধগুলো বের হতে থাকে এবং তার যে মানসিক সমস্যাগুলো, তার দেহের এক একের ক্ষতি হতেই থাকে। অবশেষে বাবা মা একটা সিদ্ধান্ত নেয়, যেহেতু মেয়ে খুব শেষ পর্যায়ে চলে যাচ্ছে, ভালো নেই, তাহলে আমরা বিবাহের একটা ব্যবস্থা করেই ফেলি। তবে যারা প্রস্তাব এনেছে তাদের কাছে নয়, আমরা আমাদের পছন্দ অনুযায়ী করব। তখন বাবা মা সেই সিদ্ধান্তে একটি বিবাহর প্রস্তাব তারা দেখে এবং দিন তারিখও সম্পূর্ণ সব ঠিক করে। তাকে এটা সুস্থ করবার জন্যে বড় বড় হুজুরদেরকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে এবং স্বাভাবিক সে একটু ভালোর দিকে যাচ্ছিল বলে বিবাহটাও করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তার কিছু সমস্যাও হয়েছিল। প্রতিটা রাত্রিতে একটি সাপ তার বিছানায় আসে, দিনের বেলাতে মাঝে সাঝে খুব কম, উনি যখন খাবার খেতে বসে বা ঘরে থাকে তার সাথেই দেখা যায়। কিছু কিছু অস্বাভাবিক বিষয় থাকাতে তারা খুব শীঘ্রই বিবাহর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। এখন বিবাহ যখন তাদের কথাবার্তা সবই হলো, বিবাহ দিন তারিখ হলো, জামাই পক্ষ থেকে যখন মেয়েটার কিছু উপহার দেওয়া হয়, শাড়ি গহনা, ওটার মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তার যে বিবাহর শাড়িটা ছিল এখানে আঁচল থেকে অনেকখানি কাপড় কাটা ছিল এবং মুসলিম পরিবার মধ্যে স্বামী পক্ষ থেকে যে জিনিসগুলো এসেছিল এর মধ্যে কিছু অস্বাভাবিক কিছু এসেছিল, যেটা খুবই খারাপ লক্ষণ ছিল। যেমন সিঁদুর ছিল, আরও বিভিন্ন রকমের তান্ত্রিক যারা ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক করে, ওই ধরনের কিছু বস্তু তার ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছিল। এটা নিয়ে একটা পর্যায়ে খুব ঝগড়াঝাটি হয়, বিবাহটা নষ্ট হয়ে যায়, বিবাহ হয় না। পরবর্তীতে এক মাস বিবাহ হয় না বলে, ঝগড়াঝাটি হয় বলে, এক মাস পরে ওই মেয়েটাই নিখোঁজ হয়ে যায়, তাকে আর কেউ খুঁজে পায় না। দীর্ঘ সময়, যেমন এখন যে আমাদের সাথে যে আজকে 6 থেকে 7 মাস ধরে আমাদের সাথে সম্পর্ক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আমাদের কাছে আসতেছে, যেটা সবচেয়ে বড় এখনকার ভয়ানক, তার বিবাহ হয়েছে, অনেক দূর এসে চলে গিয়েছিল, মানসিক সমস্যা হারিয়ে ফেলে নিজের কষ্টটা নিয়ে সে অনেক দূর সরে গিয়েছিল, বিবাহ হয়েছে, কিন্তু তার যে সন্তান, 3টা মেয়ে 2টা ছেলে আছে, একটা কেউ স্বাভাবিক নয়, তারা কেউ ভালো নেই, তাদের পরিবারের এখন বর্তমান অবস্থা কোনো রকম ভালো যাচ্ছে না। তার ছেলে মেয়েগুলো একেবারেই জন্ম সবাই প্রতিবন্ধী হয়েছে এবং প্রতিটা মুহূর্তে, প্রতিটা রাত্রিতে তাদের ঘরগুলোতে বিকট ধরনের শব্দ হতে থাকে, অনেক আশ্চর্য শব্দ হতে থাকে এবং তাদের ঘরে যখন মেহমান আসে, তাদের ঘরে মেহমানগুলো একটু 10-15 মিনিট 30 মিনিট বসে থাকতে পারে না, যেন কেউ কানের সামনে কথা বলছে বা অস্থিরতা লাগছে, তাদের খুবই খারাপ লাগে। তারা অতি দ্রুত ওই ঘর থেকে সরে যায়, তারা বের হয়ে যায়। কেউ একটা ভালো বর্ত করে তাদের এই সংসারে কেউ থাকতে পারে না, মেহমানগুলো থাকতে পারে না এবং তারা অস্বাভাবিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে আছে। সবচেয়ে বড় আশ্চর্য, এই সন্তানগুলো তারা বড় হয়েছে, একটা কেউ গায়ে জামা রাখে না, সবসময় লেপ, 12 মাস তারা লেপ গায়ে দিয়ে রাখে। আর রাত্রিবেলাতে তারা সবাই মিলেই যার যার ঘরেতেই হাসতে থাকে, একা একা কথা বলতে থাকে। সবজি বাজার এনেছে, কাঁচা বাজার খেয়ে ফেলে,
এগুলো অনেক কিছুই তার ঘরে আশ্চর্য জিনিস ভাইয়া হচ্ছে। আমি এটা নিয়ে এখন অনেক দিন ধরে কাজ করতেছি, কিন্তু ভাইয়া এটা কখনো সম্ভব নয় এই পরিবারটাকে সম্পূর্ণ ঠিক করা, কারণ দীর্ঘ সময় চারদিক থেকে ব্ল্যাক ম্যাজিক, ক্ষতিগ্রস্ত জিন তাকে জীবনটাকে বিপন্ন করেছে। এখনো পর্যন্ত তার যে সন্তানগুলো, 3টা মেয়ে 2টা ছেলে, তারাও একেবারে শেষ পর্যায়ের দিকে আর কি, যা এটা কখনো সঠিকভাবে ভালো করে দেওয়াটা এটা সময়ের উপযোগী ব্যাপার স্যাপার আছে, হবেও না। তারা জিনগ্রস্তভাবেই আক্রান্ত হয়ে আছে। ব্ল্যাক ম্যাজিক এবং জিন এই দুটোই এই পরিবারের সাথে জড়িত এখন পর্যন্ত। তাই এখন যেটা সমস্যা আরো বেশি বেশি হয়, যে শিল্পীর কথা বলেছি, মেয়েটা মহিলা তো এখন হয়ে গেছে, বেশ বয়স হয়ে গেছে, সে অনেক অনেক কান্না, কষ্ট এবং নিরুপায় হয়ে তার বাবা মাকে ছেড়ে দিয়ে যে আসছিল, আজও পর্যন্ত তার বাবা মার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু তার মনে অনেক কষ্ট যে বাবা মা তখনই যদি আমাকে কারো না কারোর সাথে একটু সম্পর্ক রিলেশন করিয়ে দিয়ে পরবর্তীতে বিবাহের ব্যবস্থা করে দিত, হয়তো জীবনটা এমন হতো না। এখন বাবা মার সিদ্ধান্ত ভুল না তার ভাগ্যের লিখন ছিল, সেটাই খোদা তাআলার কাছে সে প্রশ্ন রাখে। আর এইভাবেই তার কষ্টের জীবনগুলো যাচ্ছে, যা এখন খুব ভয়াবহ পরিস্থিতি। ভাই আমার এটাই ঘটনা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি খুব আমার মন খারাপ হচ্ছিল আপনার কথা শুনে, কারণ আমি আসলে ভাবতেও পারছি না যে এরকম একটা পরিবার এমন একটা সমস্যায় পড়েছে যে সমস্যাটার কোনো সমাধান নাই। তো হাফিজ মাহিউদ্দিন ভাই, আপনার কি আজকে আর কোনো ঘটনা আছে? ভাইয়া আজকে আরেকটা ঘটনা যেটা ছিল, ছোট বিষয়টাই। জি। সপ্তাহখানিক আগে, 7-8 দিন আগে 2টা জায়গার থেকে আমাকে জিন তাড়াত হয়েছে আমার অফিসেই বসে, ঘরে বসেই। তো সর্বপ্রথম হচ্ছে একটা মেয়ে কলেজে পড়ে, এটা আমাদের ঢাকা। আরেকজন হচ্ছে বয়স্ক মহিলা, উনি মিরপুরে। তো আমি আমার জায়গা ঘরে বসেই এই 2 জিনটাকে তাড়িয়েছিলাম। তাড়ানোর পরে ওরা একটা জিন খুব ভয়াবহ কথা বলতেছে। আমরা এখান থেকে বলে দিয়েছিলাম তুমি তার কানে কাছে গিয়ে কোরআন তেলাওয়াতটা করতে থাকো, আমি এখান থেকে দেখতেছি। তখন এই জিন বলতেছিল, মহিলা যিনি, বয়স্ক মহিলার উপরে যে জিন আসছিল, ধমক দিয়ে বলতেছে কোরআন পড়তে বল। আমি আমার বয়স 2000 বৎসর, জোরে জোরে পড়তে বল ওকে, আমি কোরআন পড়া শুনবো। আমরা এটা নিয়ে খুব হয়েছি, বিচলিত হয়েছিলাম। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর, উনি বলছে কোনোভাবেই আমি যাব না। যাই হোক ভাইয়া, এটা আমরা করেছি, খুব কঠিনভাবে কাজটা করেছি। আরেকটা যেটা কলেজে পড়ে মেয়ে, আরেকটা যে জিন আমরা ছাড়িয়েছি, সেটা ছিল উনি একটা বাড়িতে বেড়াতে যায়। তখন রাত থাকার পরে তাদের সাথে যখন ঘুমানোর ব্যবস্থা করে, দেখে যে তার ওই পরিবারে যার বাসায় গিয়েছিল, তার মেয়ের শরীর ঠিক আছে, মাথাটুক শিয়ালের মতো। ও দেখে না ভয় পেয়ে গেছিল যে আমি তো শরীরটা ঠিক দেখতে আছি, বডি ঠিক আছে, কিন্তু মাথাটা শিয়ালের মতো কেন? ওই যে ভয় পেয়েছে, এরপর থেকে প্রতি রাত্রিবেলাতে তার ঘুম ভাঙে, খুব চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। এখনো পর্যন্ত তার ভিতরে ভয় লাগে। তারপরে যাই হোক ভাইয়া, আমরা এটা যে কাজ করেছি, মাঝখানে বিষয়টা হচ্ছে আমি একা ছিলাম অফিসে, এই একটা জিন এসে আমাকে আক্রমণ করে গেছে। এটা আমি ছবি দিয়েছি রাব্বি ভাইয়াকে। এটাকে আমাকে আঁচড় দিয়ে আক্রমণ করে গেছে, যেন এটা কোনোভাবেই তাড়ানো না হয়। সেটা কলেজ পড়ুয়া যে মেয়েটা, ওই জিনের বেলা বলা হয়েছে যেন এই মেয়ের শরীর থেকে জিন আমি তাড়াতে না যাই। তো এখন চলে গেছে, কিন্তু নেই। তারপরেও এখনো আমাকে একটু সমস্যা করে ভাইয়া। এটাই ছিল ঘটনা ভাইয়া। জি মাহিউদ্দিন ভাই, আমি একটা জিনিস আমি জানি যে আপনি আসলে এই সমস্ত কাজে দীর্ঘদিন ধরে করছেন। আজকে আপনার ব্যস্ততা আছে, আপনি কিছুক্ষণের মধ্যে আপনাকে যেতে হবে এক জায়গায়, সো আমি আপনাকে ছেড়ে দেব। আমি শুধুমাত্র একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে এত মানুষকে আপনি চিকিৎসা করছেন, এত মানুষের আপনি সমাধান করছেন সমস্যার, এটা করতে গিয়ে আপনার সাথে কোনো সমস্যা হয় না কখনো? সমস্যা বলতে কি ভাইয়া, এটা আমাদের একটা বিষয় আমি জানি, আমাকে ভয় পেতে হবে না, কারণ আমি মুসলিম, আমি ভয় পাই না। এইটাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। আর 2 নম্বর, ওরা সমস্যা আমাদেরকে করবেই, আসবে, আমাদেরকে বিরক্ত করবেই, অনেক অনেক আমাদেরকে বিরক্ত করে। যেমন কানের কাছে সে কথা বলে, আমাদেরকে আঁচড় দেওয়া হয়, ভয় দেখানো হয়। কিন্তু ভাইয়া ইনশাল্লাহ আমাদের যেহেতু পবিত্র কোরআন আছে বা আমাদের আমল জানা আছে, ইনশাল্লাহ আমরা এগুলোকে ভয় পাই না।
এটাই হচ্ছে আমি মুসলিম, এটাই আমার বড় হাতিয়ার ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনি ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন এবং সেই সাথে আজকে আপনার যে কাজ, সেই কাজটি আপনি ঠিকভাবে, মানে আমাদের কারণে কোনো সমস্যা হবে না, আপনি ঠিকভাবে সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করে, এই ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাফেজ মাইনুদ্দিন ভাই, আপনি খুব ভালো থাকবেন এবং আপনি জানেন যে আমরা আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আসলে চাচ্ছি যে আমাদের এই গত বার্থডের সময়ও আমরা চেয়েছিলাম যে আমরা 1 মিলিয়নে কবে যাব। আপনি সবসময় খুব আশাবাদী, আপনি বলেছিলেন যে হবে ভাইয়া, হবে, সব কিছুই হবে এবং খুব দ্রুত সেটা হয়ে গিয়েছিল আপনার কথা অনুযায়ী। এইবার আমরা বার্থডের সময় আমরা 2 মিলিয়নে যেতে চাই এবং সবাই সেই জন্য আমরা কি বলবো যে আমাদেরকে সহযোগিতাও করছেন। গতবারের মতো এবারও দেখছি সবাই শেয়ার দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং আমাদেরকে সাপোর্ট করছেন অনেক বেশি। আমাদের জন্য মন থেকে আপনি একটু দোয়া করে দেবেন হাফেজ মাইনুদ্দিন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বলতে পারেন। হ্যাঁ, আমি সবাইকে এই বিষয়টাই বলবো, ভূত.com শুধু ঘটনা নহে, সমাধানের পথ। আমাদের আলোকিত অলৌকিকতা, অদৃশ্য দৃশ্য, পৃথিবীতে কি হচ্ছে এটা আগ্রহ করে নিয়ে জানুন। আমাদের বর্তমানে পরিস্থিতি যা অন্য দিক থেকে, যেমন জিন তাড়ানো, যে কোনো বিষয় থেকে যেন অশিক্ষিত মূর্খতার মতো করে আমরা ভুল না করি। সমাধান সহজ, আল কোরআন, এবং এর সমাধানের জন্য আমাদের ভূত.com ভাইয়া। ইনশাআল্লাহ ভূত.com সকলের মাঝে ছড়িয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী গেস্টের কাছে যাব। আপনি অনেক ভালো থাকবেন মাইনুদ্দিন ভাই। এবং আমাদের পরবর্তী গেস্ট হচ্ছে আমাদের মুস্তাফা আলম রোমান। আপনারা সবাই জানেন মুস্তাফা আলম রোমানের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার। তিনি হচ্ছে, সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে তার চাকরি জীবনের কারণে যখন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তখন তিনি আসলে ছিলেন একজন স্টুডেন্ট, এবং স্টুডেন্ট লাইফের শেষে যখন তাকে হচ্ছে একটা ক্যারিয়ারের জন্য ব্যস্ত হয়ে পড়তে হলো এবং একটা প্রফেশনাল লাইফে ঢোকার পরপরই প্রথম দিকে তো প্রচণ্ড রকমের কি বলবো যে ব্যস্ত সময় কাটাতে হয় প্রত্যেককেই, তাই না? তো তিনিও অনেক ব্যস্ত। আমরা তাকে তারপরেও হারিয়ে ফেলেনি। তার প্রমাণ হচ্ছে তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু সবসময়ই বিভিন্নভাবেই ভূত.com এর পাশে ছিলেন এবং যে কোনো সময় তিনি যেভাবে আমাদেরকে মাঝে মাঝে অনেক সুন্দর সাজেশন যেমন দেন, আমাদেরকে সাপোর্টও করেন এবং আমাদের একজন, আমি তো নিজে মনে করি যে আমার খুবই ক্লোজ একজন ছোট ভাই এবং চমৎকার ঘটনা শুধুমাত্র বলতে পারে তাই না, লিখতে পারে তাই না, কারণ আপনারা নীল পাথর থেকে শুরু করে তার অনেক ঘটনা শুনেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মুস্তাফা আলম রোমান শুধু যে চমৎকার ঘটনা লেখেন তাই না, উনি তো সংগ্রহ করে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দেন আমাদের জন্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা ঘটনা শোনার পরে হুবহু লেখার মধ্যেও তিনি যে চমৎকারভাবে সেগুলোকে উপস্থাপন করেন। কারণ আমরা জানেন যে এখানে সবসময় সত্যি ঘটনা প্রচার করতে হয়, এখানে খুব বেশি একেবারেই সুযোগ নেই নতুন কিছু করার। তার জন্য উনি খুবই চুজি এবং ভালো ঘটনা না পাওয়া পর্যন্ত, যে ঘটনাটা তার লিখে আসলে আরাম হবে না বা আপনাদেরও পছন্দ হবে না, সেরকম কোনো ঘটনার মধ্যে কখনোই উনি যান না। এই জন্যই লম্বা বিরতি নেন, কিন্তু যখনই তিনি ফিরে আসেন চমৎকার ঘটনা নিয়ে ফিরে আসেন। আমি আশা করব যে মুস্তাফা আলম রোমান, যেহেতু সামনে বার্থডে আছে এবং যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, আমি চাইবো যে যদি সম্ভব হয় তাহলে 2টা, না হলে অ্যাটলিস্ট একটা ঘটনা আমরা মুস্তাফা আলম রোমানের কাছ থেকে পেতে চাই, কিন্তু নির্ভর করে যে তিনি সেই ঘটনাটা পাচ্ছেন কিনা। আমার খুব ভালো লাগে, আমি যেটা বলছিলাম যে চমৎকার যে লিখতে পারেন তাই না, উনি চমৎকার বলতেও পারেন। এই রোমানের এই গুণটা খুব অদ্ভুত এবং আমরা কিন্তু কিছু শর্টসেও তিনি ভয়েস দিয়েছেন, তার কি বলবো যে অনেক, এমনিতে সে সব দিক দিয়ে প্রচণ্ড রকমের আর্টিকুলেট এবং বলতেও পারেন খুব চমৎকারভাবে। আজকে স্টুডিওতে আসলে রোমানকে যখন আমি পেয়েছি আমি খুব খুশি হয়েছি এই কারণেই যে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছে। এবং রাব্বি যখন আমাকে বারবার করে বলছিলেন, আমি বলছিলাম যে আজকের এই আয়োজনে রোমানকে আসলে আমাদের লাগবেই, অ্যান্ড রোমান হাজির হয়ে গেছে। এবং এরকম প্রয়োজনে যদি আমরা কোনো প্রেশার দিই না, বাট যখন এরকম প্রয়োজন হয় সবসময় রোমান পাশে থেকেছেন, সেজন্য রোমানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মুস্তাফা আলম রোমান। রোমান, কেমন আছেন আপনি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে ভূত.com এর এই জায়গাতে উপস্থিত হতে পেরে আসলে আমি অনেক খুশি। নিজেকে কি বলবো, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কারণ সবসময় হয়তো বা আমি সময় দিতে পারি না আপনাদেরকে, বাট চেষ্টা করি ভূত.com এর জন্য সবসময় কিছু না কিছু করার।
না আসলে যেটা যেটা রোমান হয় কি যে হয়তো অনেক সময় আপনার ইচ্ছাও করে, কিন্তু সেই ইচ্ছাটাকেও ধামাচাপা দিতে হয়। মানে সব সময় সব কিছুকে একসাথে, মানে কি বলবো, যে একসাথে ম্যানেজ করাটা একটা বিরাট চ্যালেঞ্জ তো আমাদের জীবনে, তাই না? তো সেটা আমি বুঝি, কিন্তু সেই জন্যই আমি বলছি যে আজকে এসছেন, এটা খুব ভালো লেগেছে। এবং রোমান আপনি, আমরা প্রত্যেক বার্থডেতেই আমরা সবসময় আপনাদের কাছ থেকে ঘটনা পাই, এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি এই বছরের শেষ সময় হিসেবে যদি একটা স্টোরি সেটা আপনি বলেন বা লিখে বলেন, সেটা আপনি দিতে পারেন। এবং আমি আসলে বার্থডেতে একটা স্টোরি আপনার চাই। তো এটা আপনি একটু আজকে থেকে যদি একটু কাজ করেন, আমি একটু আগেই বললাম, তাহলে এখনও প্রায় 3 মাসের মতন আছে। আমার মনে হয় যে আমরা হয়তো পেয়ে যাব। রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার ঘটনায় যাই। আমি জানি যে রাত হয়ে যাচ্ছে, সবারই ফিরতে হবে, এবং সত্যি কথা বলতে যে ছুটির দিনগুলো এত বেশি আমাদের লাইফে ইম্পর্ট্যান্ট, সেরকম ছুটির দিনে যে আপনি সেখানে যুক্ত হয়েছেন, আমাদের সাথে কথা বলছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল। অ্যান্ড আজকের যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা মেইনলি আমার একজন কলিগের কাছ থেকে কালেক্ট করা। ওনার বাসা কুমিল্লাতে। অ্যান্ড মেইনলি অফিসেই জাস্ট আড্ডা দিতে দিতে হচ্ছে, মানে উনি ফেসবুক স্ক্রল করতেছিলেন। তখন আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল আর কি, এখন নাই। সো তখন উনি স্ক্রল করতে করতে আমাকে বলতেছে, ভাই আপনি কি ভূত.com কাজ করেন নাকি? মানে এটা কি সেই ভূতে ফেন? আমি বললাম যে জি। আপনি শুনেছেন কখনো? বলতেছে হ্যাঁ, এটা তো অনেক আগে শুনতাম, পরে তো আর শোনা হয় না অনেকদিন। তো এখন কি করেন আপনি? দেন আমি আমার কাজগুলো বললাম যে আসলে এইভাবে আমরা জিনিসগুলো এক্সিকিউট করি। তো দেন উনি আমাকে বললেন যে আমার একটা ছোট ঘটনা আছে, আপনি যদি চান আমি আপনাকে বলতে পারি, যেহেতু আমরা আড্ডা দিচ্ছি, সো আমরা এটা শেয়ার করতে পারি আই গেস। তো বললাম হ্যাঁ অবশ্যই, প্লিজ। তো দেন উনি আমাকে একটা ঘটনা বললেন, সেটা হচ্ছে ওনার গ্রামের বাসার পাশেই একজন মেয়ের ঘটনা আর কি। তো প্রতিবেশী বলতে পারেন। তো মেয়েটার নাম উনি বলেছিলেন হচ্ছে নীলু। তো নীলু অপুর ঘটনাটা আমি জাস্ট, ভাই আমাকে যেভাবে বলেছেন, আমার কলিগ যেভাবে বলেছেন, আমি ওনার মতো করে একটু বলার চেষ্টা করি। তো ছোটবেলা থেকেই ওনাদের বড় হওয়া একসাথে। ওনারা পাশাপাশি যেহেতু ছিলেন, খেলাধুলা, স্কুলে যাওয়া একই সাথেই ওনাদের ছিল আর কি। সরি। তো একটা বিষয় হচ্ছে যে যখন আস্তে আস্তে তারা কিশোর বয়সে পা দেয়, তার পড়াশোনা হয়ে যায় হচ্ছে কুমিল্লা শহরের বাইরে। সে মেইনলি ঢাকা নটারডেম কলেজে পড়াশোনা করতেন। তো কুমিল্লা শহর থেকে তাকে বাইরে চলে আসতে হয়। তো মাসখানেক পরেই, মোটামুটি মাস দুয়েক পরেই উনি ওনার বাড়ি থেকে খোঁজ পান যে নীলু আপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো ব্যাপারটা একটু অন্যরকম ভাবে নেন উনি, যে আমার বন্ধু, হাজার হোক উনি আমার বন্ধু, তো এরকম একটা সমস্যা কেন, কিভাবে কি হলো, এই বিষয়গুলো উনি জানতে চাচ্ছিলেন ওনার পরিবারের কাছ থেকে, বাট কেউ সেভাবে এই বিষয়গুলো বর্ণনা করতে পারছিলেন না। তো কোনো এক ঈদের ছুটিতে উনি ওনার বাড়িতে যান এবং গিয়ে দেখেন যে নীলু আপুর অবস্থা একদম চোখে দেখার মতো না। উনি যেমন রোগা হয়ে গেছেন, উনি পাগলামি করছেন রীতিমতো, কাউকে চিনতে পারেন না, সবার সাথে একটা বাজে বিহেভিয়ার, তার কথার মধ্যে টোনটাই অন্যরকম। তো উনি আশেপাশের মানুষজনের কাছ থেকে খোঁজ নেন, ওনার পরিবারের কাছ থেকে খোঁজ নেন, এবং নীলু আপুর পরিবারের কাছ থেকেও খোঁজ নেন। তো সেখান থেকে মানে জানতে পারেন যে প্রায় মাস দুয়েক আগে নীলু আপু তাদের বাসার পাশে একজন বয়স্ক মহিলা থাকতেন। অনেক বছর হলোই উনি থাকতেন। ওনাকে নাকি মোটামুটি ওই মাস দুয়েকের পর থেকে আর দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে খেলাধুলার ছলে উনি আর কি ওই মহিলার সাথে দেখা হয় ওনার, এবং উনি কথা বলতে বলতে ওই মহিলা হচ্ছে ওনাকে ওনার বাড়িতে ইনভাইট করে যে তুই একদিন আমার বাড়িতে আয়, আমরা একসাথে বসে গল্প করব বা একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো তোরা তো কখনো আমার বাড়িতে আসিসনি, তোদের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু কখনো তো বাড়িতে আসিসনি। তো এরকমই আর কি একদিন নীলু আপু সেই মহিলার বাড়িতে যান। তো মহিলা ওনাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি কিছুক্ষণ পরে আসছি, আমার একটা কাজ আছে, তুই 5-10 মিনিট একটু অপেক্ষা কর আমার জন্য, আমি আসছি। তো এই সময় মহিলা যখন ওই বাড়ি থেকে বের হয়ে যান, নীলু আপু আস্তে আস্তে বাড়িটা ঘুরে দেখতে থাকেন, কারণ এত বছরের তার জীবদ্দশায় উনি ওই বাড়িতে কখনো যাননি। তো ওনার একটা কিউরিওসিটি হয় যে আসলে ওই মহিলাটা কিভাবে জীবনযাপন করেন। উনি অনেক বছর হলো একাই ছিলেন, তো উনি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকেন যে আসলে কোথায় কি আছে বা কিভাবে থাকেন উনি। তো দেখতে দেখতে সব কিছুই নর্মাল ছিল, বাট উনি একটা সময় দেখলেন যে ওনার মহিলার যে ওয়াশরুমের ঠিক যে আমরা যে জানালাটা বলি আর কি, বা হচ্ছে ভেন্টিলেটরটা বলি,
তো সেই ভেন্টিলেটরের ওইখানে একটা লাল রঙের কাপড়ে কিছু একটা বাঁধা। তো উনি প্রথমে সেটা স্বাভাবিকভাবেই নিন। দেন ওখান থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে যখন পাশের আর একটা রুমে যান, ওখানে দেখেন যে ছোট্ট একটা ভাঙা আয়না। তো উনি আস্তে আস্তে, যেহেতু মেয়ে মানুষ, উনি ওখানে গিয়ে একটু নিজের চুল টুল ঠিক করার চেষ্টা করেন, বাট ওখানে গিয়ে দেখেন ওই আয়নায় উনি কিছু দেখতে পাচ্ছেন না। মানে উনি যখন আয়নার সামনে যান, ওনার নিজের চেহারাটা উনি দেখতে পাচ্ছেন না, বাট ওনার পেছনে দেওয়ালে বা হচ্ছে টিনের যে চালে যা যা আছে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, বাট ওনার চেহারাটা দেখা যাচ্ছে না। তো উনি একটু ঘাবড়ে যান বিষয়টা নিয়ে, যে কি ব্যাপার, মানে আসলে কি আমি সঠিক জায়গায় বসিনি, বা হচ্ছে অন্য কোনো প্রবলেম, নাকি এটা আসলে কোনো ছবি ওখানে অ্যাটাচ করা, এটা উনি বুঝতে পারেনি। তো উনি আয়নাটা হাতে নেন এবং হাতে নেওয়ার পরে অনেকক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকেন, বাট উনি কিছু বোঝেন না। একটু পরে মহিলা ওখান থেকে চলে আসেন, বয়স্ক মহিলা যিনি, উনি চলে আসেন এবং যখন দেখেন যে আয়নাটা তার হাতে, উনি সজোরে নীলু অপুকে একটা চড় মারেন, যে তুই কেন এটা হাতে নিয়েছিস? তোকে আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, যে তোকে আমি দুপুরে খাওয়াবো বা তোর সাথে গল্প করব, তোকে তো আমি আমার এই জিনিসগুলোতে হাত দেওয়ার অধিকার দেইনি বা অনুমতি দেইনি, তুই কেন এটা ধরলি? নীলু অপু অবাক হয়ে গেলেন যে হঠাৎ করে কি এমন হলো, আমি একটা কাচের আয়না হাতে নিলাম, তাই বলে আমাকে চড় মারলেন উনি? তো নীলু অপু কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। উনি যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, তার মোটামুটি 2 দিন পর থেকে ওই মহিলাকে আর ওই বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলতে, এলাকার মানুষজন খুব একটা দেখছিলেন না, বাড়ির গেটে তালা ছিল, ভেবেছিলেন হয়তো বা অন্য কোথাও গেছে, বাট অনেক দিন হয়ে যাওয়ার পরও ওই মহিলাকে আর পাওয়া যাচ্ছিল না। তো এর মাঝখানে 3-4 দিন 5 দিন এইভাবে যেতে যেতে প্রায় সপ্তাহখানেক পর থেকে নীলু অপুর বিহেভিয়ারে কিছু চেঞ্জেস আসে। চেঞ্জেসগুলো এরকম যে উনি ওনার বাবা মাকে চিনতে পারতেন না। ওনার বাবা মাকে যখন, মানে সামনাসামনি কেউ, মানে ওনার বাবা মা যখন আসতেন ওনার রুমে, এসে যখন কোনো কিছু করতে বলতেন বা অথবা খাবার দাবারের জন্য ডাকতেন, তখন উনি বলতেন যে আপনারা কারা, আপনারা কেন এখানে এসেছেন, আমার বাবা মা কোথায়? উনি কিন্তু ওনার বাবা মাকেই বলছেন যে আমার বাবা মা কোথায়। তো এরকম 2-1 দিন যাওয়ার পরে উনি মাঝে মাঝে চিল্লাপাল্লা করতেন যে আমার বাবা মা হারিয়ে গেছে, আমার বাবা মা হারিয়ে গেছে, আমার বাবা মাকে খুঁজে দেন, আপনারা তো অনেক ভালো, আমি আপনাদের বাসায় আছি, আপনারা আমার সাথে ভালো ব্যবহার করছেন, খেতে দিচ্ছেন, বাট আমার বাবা মা কোথায়, আমার বাবা মাকে খুঁজে দেন। তো প্রথম কিছুদিন পরে ওনাকে আসলে ডাক্তার দেখানো হয়। ডাক্তার সব কিছু চেক করার পরে সব কিছুই অ্যাজ ইউজুয়াল নর্মাল হয় আর কি। আমরা এই যে ভৌতিক যে ঘটনাগুলো বলি বা হচ্ছে এই প্যারানর্মাল ঘটনাগুলো বলি, সত্যি কথা বলতে ডাক্তারের কাছে গেলেই কিন্তু জিনিসগুলো সবসময় স্বাভাবিক থাকে, কিছু কিছু ক্ষেত্রে বাদে। তো ডাক্তার বলেন যে না, ওনার তো সেরকম ধরনের কোনো সমস্যা আমরা বুঝতেছি না। তো আচ্ছা, কিছুদিন কিছু ওষুধ দেয় আর কি ওনাকে স্ট্রেস কমানোর জন্য, বাট তারপরে আর কি দেখা করতে বলে যে 1 সপ্তাহ পরে ওনাকে নিয়ে এসেন, আমরা চেক করবো আরেকবার। বাট ওই 1 সপ্তাহ পরেও আসলে সেরকম কোনো চেঞ্জেস ওনারা পান না, বরঞ্চ জিনিসটা বাড়তে থাকে। এবং এরপরে হয় কি, নীলু অপু খাওয়া দাওয়া ঠিকঠাকভাবেই করেন, বাট ওনার ওজন আস্তে আস্তে কমতে থাকে। কিভাবে এটা বোঝা যায়? ওনার চোয়ালগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। আমরা বাংলা ভাষায়, একদম স্পষ্ট বাংলা ভাষায় যেটা বলি যে চোয়াল ভেঙে যাওয়া, এই চোয়ালটা আস্তে আস্তে ওনার ভেঙে যাচ্ছিল এবং এক চোখের নিচে কালো দাগ পড়তেছিল ওনার। তো পরবর্তীতে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওনাকে কিছু ভিটামিনের ওষুধ দেন, সেগুলো কন্টিনিউ করেন উনি। আয়ুর্বেদিক কিছু ওষুধ দেন, সেগুলো কন্টিনিউ করেন। বাট খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম ছিল না। অ্যাজ ইউজুয়াল একজন মানুষ স্বাভাবিকভাবে যেভাবে খাওয়া দাওয়া করে উনিও সেভাবেই খাওয়া দাওয়া করতেন, অরুচির কিছু ছিল না। বাট উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন। একটা সময় ওনার মাথা থেকে চুল পড়া শুরু হয় এবং চুল পড়াটা এরকম যে ওনার মাথায় যে কেউ হাত দিলে 1 মুঠো চুল উঠে চলে আসতো। মানে কেমিক্যাল রিয়াকশন হলে আসলে যেরকমটা হয়, ওনার ক্ষেত্রে সেরকম কিছু দেখা দিচ্ছিল। ওনাকে চুলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ওনাকে নাকি ঢাকায় অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়, অ্যাপোলো না, গ্রিন রোডে একটা হসপিটাল আছে, সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ডাক্তার সব ধরনের ট্রিটমেন্ট করেছে, ভিটামিন ডি, ভিটামিন বি, এভরিথিং ওয়াজ ওকে। বাট ওনার চুলের এই প্রবলেমগুলো হচ্ছিল। ডাক্তার শুরুতে বলেছিল হয়তো বা কেমিক্যাল কোনো রিয়াকশন হয়েছে, দ্যাটস ওয়াই এরকম প্রবলেম হচ্ছে, বাট না, উনি পরবর্তীতে এরকম ধরনের কিছু খুঁজে পাননি। এইভাবে যখন প্রবলেমগুলো বাড়তে থাকে, একটা সময় আসলে ওনার পরিবার, যখন হচ্ছে আমার ভাই, মানে আমার কলিগ যিনি, উনি যখন ঈদের ছুটিতে বাড়ি যায়, যে যখন এই ঘটনাগুলো শুনতে থাকে, ওই টাইমটাতেই আসলে ওনাকে একজন হুজুরের শরণাপন্ন হওয়া হয় আর কি ওই পরিবার থেকে। এবং ওই হুজুর কিছুদিন ট্রিটমেন্ট করেন, স্বাভাবিকভাবেই ট্রিটমেন্ট করেন,
কিছু সমস্যা উনি ধরতে পারেন, যেমন হচ্ছে চুল পড়ার যে বিষয়টা, এই বিষয়টা দেখে এবং এক চোখের নিচে যে দাগ, এটা দেখে উনি কিছুটা সন্দেহ করেন যে হয়তো বা প্যারানর্মাল কিছু থাকতে পারে, বাট উনি শিওরভাবে কিছু বলতে পারেননি। দেন উনারই পরিচিত একজন হুজুর, উনি আগে হাফেজ ছিলেন, তো ওনার যিনি হুজুর ছিলেন বা উস্তাদ ছিলেন, উনি ওনাকে জানান যে আসলে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছি, আমি কিছুদিন হলো কাজ করছি, বাট আসলে কি হয়েছে বা এক্স্যাক্টলি কি হয়েছে আমি সেটা জানি না। তো পরবর্তীতে উনি কিছু হাদিয়া নেন আর কি, হাদিয়া নিয়ে সেই বড় হুজুরকে নিয়ে আসেন বা ওনার যিনি উস্তাদ ওনাকে নিয়ে আসেন, এবং উনি এসে দেখে মোটামুটি 7 দিন সময় নেন যে আমার 7 দিন সময় প্রয়োজন, আমি চেক করব, সব কিছুই করব, যদি আমি কাজ কমপ্লিট করতে পারি আমাকে এত টাকা দিতে হবে, কমপ্লিট না করলে আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, অ্যান্ড যা যা কেনা সব কিছু আপনারা কিনবেন, আমার হাত দিয়ে আমি কোনো কিছু কিনবো না। তো 7 দিন পরে উনি আসেন। 7 দিনের মধ্যে অবস্থায় অ্যাজ ইউজুয়াল যেরকম চলতেছিল সেরকমই ছিল আর কি, মানে খুব একটা আপ অ্যান্ড ডাউন না। তো পরবর্তীতে 7 দিন পরে উনি আসেন। আসার পরে উনি নীলু আপুকে বসান, বিছানার উপরই বসান এবং সামনে একটা চেয়ার নিয়ে উনি বসে নীলু আপুর মাথায় হাত রেখে কিছু কিছু দোয়া পড়েন। তো নীলু আপুর বিহেভিয়ারটা আস্তে আস্তে, মানে আগে যেরকম সাধারণ একজন মানুষের মতো উনি কথা বলতেন বা সবার সাথে হেসে হেসে কথা বলতেন, তো ওই মুহূর্তটাতে উনি ওনার বাবার দিকে তাকান, তাকিয়ে বলেন, বাবা আমি তোমাকে অনেক দিন হলো খুঁজছিলাম, তুমি কোথায় ছিলে? তোর বাবা বলল, আমি তো এখানেই ছিলাম মা, আমি তো তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোদের সাথেই আছি, কিন্তু তুই তো আমাকে চিনতে পারছিলি না। তো নীলু আপু মনে করতে পারেন যে আসলে কি হয়েছে। উনি বলে, না বাবা, আমারও শুধু মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তো আসলে কাদের সাথে ছিলাম, কোথায় ছিলাম বা কাকে বলতাম যে আমার বাবা আমাকে খুঁজে দাও, এটা তো আমার মনে পড়তেছে না। যাই হোক, ওনার মায়ের সাথেও সেম ঘটনা ঘটে। অ্যান্ড আস্তে আস্তে যে হুজুরটা ওখানে ছিলেন উনি বলেন যে, আচ্ছা নীলু, তুমি আমাকে বলো তো যে তুমি কি রাতে, কোন রাতে সেটা তোমার বলার প্রয়োজন নাই, তুমি আমাকে বলো যে কোনো একদিন রাতে তুমি কি এমন কোনো স্বপ্ন দেখেছিলা যে যেখানে তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো, আয়নার সামনে তোমার প্রতিবিম্বটা দেখা যাচ্ছে বা প্রতিচ্ছবিটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যখন নিচের দিকে তাকাচ্ছ তখন তুমি তোমাকে দেখতে পাচ্ছ না, শুধু আয়নাতে দেখতে পাচ্ছ, এবং তুমি যখন ওই আয়নাতে টাচ করছো তুমি ফিল করতেছো এটা একটা আয়না, তোমার সামনে তুমি তোমার আয়নাতে বা প্রতিচ্ছবিতে টাচ করতেছো, বাট তুমি যখন নিচের দিকে তাকাও তোমার কোনো ফুটস্টেপ নাই, তোমার বডি শেপ নাই, কিছুই নাই, জাস্ট ভ্যানিশ। এরকম কোনো স্বপ্ন কি তুমি দেখেছিলা? তো অনেকক্ষণ চিন্তা করার পরে আসলে নীলু আপু বললেন যে, আমার যতটুকু মনে পড়ে আমি একটা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়েছিলাম এবং আমি এরকম কিছু একটা দেখেছি হয়তোবা। তো উনি বললেন যে, তুমি কি ওই স্বপ্নের মধ্যে কোনো ওয়াশরুম থেকে একটা লাল পুটুলি ওটা খুলে দেখেছো, কিছু আছে ওর ভেতরে? তো উনি বললেন যে, হ্যাঁ আমি বোধহয় দেখেছি, কোথায় দেখেছি আমার মনে নেই, বাট আমি যখন কোনো একটা পুটুলি হয়তো বা আমি খুলেছি, ওর ভেতরে আমি কিছু নখ পেয়েছি, আর হচ্ছে 2-1টা দাঁত পেয়েছি, আসলে ওইটা কি আমি সেটা জানি না। তো পরবর্তীতেও হুজুর মাথা থেকে হাত সরিয়ে ফেললেন অ্যান্ড নীলু আপুকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা তোমার ওই মহিলাটার কথা মনে আছে যে মহিলার বাসায় তুমি গিয়েছিলে কিছুদিন আগে? তোমার বাবা মার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছি, তোমার বাবা মা আমাকে বলেছেন যে একজন মহিলা নাকি তোমাকে দাওয়াত দিয়েছিল তোমাদের বাড়ির পাশে, এবং ওনাকে অনেক দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো নীলু আপু এই বিষয়ে কিছু মনে করতে পারছেন না, এবং কোন মহিলার কথা বলা হচ্ছে সেটাও নীলু আপু মনে করতে পারছেন না। তো পরবর্তীতে হুজুর আরও 7 দিন সময় নিলেন যে, আচ্ছা ঠিক আছে, এই সমস্যাটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু কিছুটা মনে পড়ছে নীলুর নিজে থেকে, তো আমি চেষ্টা করব কিছু একটা সমাধান করে দেওয়ার। তো হুজুর যখন বাসা থেকে চলে যান, প্রথম 2-1 দিন কোনো সমস্যা হয় নাই আর কি। তো 2-3 দিন পরে রাতের বেলা বাড়ির বাইরে থেকে খুব চিল্লাপাল্লা হচ্ছে, রাতের বেলা মোটামুটি মাঝরাত, খুব চিল্লাপাল্লা হচ্ছে এবং কোন একটা মেয়ের কণ্ঠে কেউ দূর থেকে চিল্লাইলে যেরকম আওয়াজ হয় না, কিছুটা ওই রকম আওয়াজ আর কি। তো নীলু আপুর বাবা মা বের হয়েছেন বাড়ি থেকে, বের হয়ে সরাসরি নীলু আপুর ঘরে গেছেন এবং দেখলেন যে ওখানে গিয়ে দেখেন যে আসলে নীলু আপু ঘরে নাই। তো ওনারা বের হয়ে আসেন বাড়ি থেকে, বাড়ির মেইন ডোর তখনও লক করা, ভেতর থেকে লক করা। তো ওনারা মেইন ডোর খুলে ওখান থেকে বের হওয়ার পরে ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার মোটামুটি 10-15 কদম দূরে একটা আম গাছ আছে, ছোট আম গাছ, খুব একটা বড় না, ছোট মাঝারি টাইপের আম গাছ, এবং ওই আম গাছের ওপরে হেলান দিয়ে বসে নীলু আপু চিল্লাচ্ছে।
এবং তার কথাগুলো ঠিক এরকম যে মানে দাঁতটা তো আমিই তুলেছিলাম। উনি শুধু এই ধরনের কথা বলছে, দাঁতটা তো আমিই তুলেছিলাম, উনি তো আর আসবে না, দাঁতটা আমি তুলেছি, উনি তো আর আসবে না। মানে উল্টাপাল্টা কথা, মানে তার কথা স্পষ্ট না, কিছু বোঝা যাচ্ছে না যে কি বোঝাতে চাচ্ছে। পরবর্তীতে আশেপাশের লোকজনকে ডেকে ওনাকে ওখান থেকে গাছ থেকে কোনোভাবে নামানো হয়। নামিয়ে সেই ছোট হুজুর যিনি ছিলেন, প্রথমে যিনি দেখতে এসেছিলেন, ওনাকে ডাকা হয় এবং উনি যখন কিছুটা দোয়া দুরুদ পরে ফু দেন, সরাসরি নীলু আপু বিছানা থেকে উঠে ওই হুজুরকে সজোরে একটা চর মারেন এবং এত জোরে চর মারেন যে দুইটা দাঁতের কথা উনি বলতেছিলেন গাছের উপর উঠে, এবং ওই স্বপ্নে যে কথাটা বলতেছিলেন যে আমি দুইটা দাঁত খুঁজে পেয়েছি, ওই হুজুরের দুইটা দাঁত ওইভাবেই খুলে মাটিতে পড়ে গেছে রক্তসহ। অ্যান্ড দেন উনি হাসতে হাসতে বললেন যে এই যে আমি তো বলেছিলাম, দাঁত তো আমিই পেয়েছিলাম, দাঁত তো আমিই পেয়েছিলাম। এভাবে উনি অনেকক্ষণ বলতে থাকেন এবং পুরো এলাকাতে আসলে একটা হুলস্থুল অবস্থা হয়ে যায়। অ্যান্ড বড় হুজুরকে কোনো মতে ডেকে নিয়ে আসার চেষ্টা করা হয় পরের দিন সকালে। তো বড় হুজুর আসেন, অনেকভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, বাট উনি কোনো জায়গা থেকে আসলে আইডেন্টিফাই করতে পারছিলেন না যে আসলে প্রবলেমটা কোথায়। ওকে কি ব্ল্যাক ম্যাজিক করা হলো নাকি কোনোভাবে বান মারা, মানে এই ধরনের রিলেটেড কিছু কিনা উনি সেটা আইডেন্টিফাই করতে পারছিলেন না কোনোভাবে। ওনাকে বড়ইয়ের পাতার পানি খাওয়ানো হলো, গোসল করানো হলো, বিভিন্ন দোয়া দুরুদ পরে পানি খাওয়ানো হলো, বাট কোনো কাজ হচ্ছে না কেন জানো। তো ওই দিন মোটামুটি হুজুর ওই বাড়িতেই ছিলেন। রাতের বেলা হঠাৎ করে মানে নীলু অপুর ঘরের থেকে বাইরেই ছিলেন আর কি, সবাই নীলু অপুর রুমের ভিতরে ছিল। তো সবাই যখন বাইরে উপস্থিত থাকা অবস্থাতে মানে নীলু অপুর রুম থেকে একটা জোরে চিল্লানির মানে চিৎকার এরকম কিছু একটা আওয়াজ আসতেছে যে আমি চলে গেলাম, আটকাতে পারলি না। হঠাৎ করে এরকম একটা আওয়াজ শুনে সরাসরি সবাই ভেতরে হচ্ছে দৌড় দিয়েছে। অ্যান্ড গেটটা যখন খুলেছে, মানে গেটটা মনে হয় ভেতর থেকে লক ছিল, পুরোনো গ্রামের যে গেটগুলো হয় আর কি, খুব একটা মজবুতও না, তো হয়তোবা লক ছিল কোনোভাবে, সেটা জোরে ধাক্কা দেওয়ার কারণে ভেঙে গিয়েছে। তো ভেঙে যাওয়ার পরে যখনই দরজাটা খুলেছে, নীলু অপু হচ্ছে ওনাদের বাসায় যে ফ্যানটা ছিল, মানে ফ্যানের সাথে জাস্ট ঝুলে পড়েছে, ওই জায়গাতে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে। যখনই গেটটা খুলেছে জাস্ট দেখতেছে যে উনি ঝুলে পড়ছে, মানে তখনও হচ্ছে যে মানে ফার্স্ট স্টেজ আর কি। তাড়াতাড়ি ওনারা গিয়ে কোনো মতে নীলু আপুকে ধরে মানে দড়ি না আসলে হচ্ছে হয়তো বা ওটা ওড়নার ছিল, তো ওড়নাটা কেটে কোনো মতে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। বাট ওই রাস্তায় যখন ওরা ছিলেন তখনই আর কি আসলে নীলু আপুর ডেথ হয়ে যায়। তো পরবর্তীতে গ্রামে ব্যাক করা হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিছু ট্রিটমেন্টের পরে আসলে ডাক্তারও মানে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় আসলে। দেন ওনাকে ব্যাক করানো হয় বাড়িতে। আসার পরে বাকি যে প্রসেসগুলো আছে, জানাজা, গোসল, দাফন সব কিছুই সম্পূর্ণ করা হয়। তো ওর পরে হচ্ছে হুজুর ফিরে যান, সবাই ফিরে যান। আর সবার মন মানসিকতা কেমন আশা করি আমাকে বুঝিয়ে বলতে হবে না, এটা খুবই দুঃখের একটা বিষয় বা হৃদয় বিতরক একটা ঘটনা বলতে পারেন। তো হুজুর ফিরে যান, ফিরে যাওয়ার 2 দিন পরে আবার হুজুর নাকি আসেন। ততদিনে আমার ভাই চলে আসছে, আমার যিনি কলিগ উনি চলে আসছে, ওনার ক্লাস শুরু হয়ে গেছে। তো ওটা উনি পরে মানে জানতে পারেন আর কি। হুজুর ফিরে আসেন, ফিরে আসার পরে নীলু আপুর যিনি বাবা, ওনার কাছে গিয়ে বলেন যে যে মহিলার বাড়িতে আপনার মেয়ে গিয়েছিল তার কাছে এমন একটা আয়না ছিল যেটা হচ্ছে মানুষের কি বলবো ভেতরকার কিছু একটা আটকে রাখতে পারতো, সে আর নিজের মধ্যে থাকতো না। মানে যখন ওই জিনিসটাকে ক্যাপচার করে নিত একজন মানুষ আর নিজের মধ্যে থাকতো না। এবং ওই মহিলা অনেক বছর আগে, মোটামুটি 30-35 বছর আগে, যখন ওনার হাজব্যান্ড মারা যায়, এবং ওনার হাজব্যান্ড মারা যায় কোনো একটা কারণে, হয়তো বা কেউ এই ধরনেরই কোনো কাজ করেছিল, ব্ল্যাক ম্যাজিক অথবা এই ধরনের কোনো কাজ, যার কারণে ওনার হাজব্যান্ড মারা যায় এবং উনি কোনো না কোনোভাবেই খবরটা পান। তখন থেকেই ওনার মনের মধ্যে এমন একটা রাগ বা ক্ষোভ ছিল যে আমি মানে কোনো একজন ইয়াং মহিলার কারণে হয়তো বা মারা যায়। অ্যান্ড সেই কারণেই তার মাথায় এরকম একটা ছিল যে হয়তো বা যে মেয়ের বয়স মাত্র 18 হবে বা হয়েছে, এরকম কাউকে আমি বাঁচতে দিব না এবং আমার আশেপাশে যারা আছে বাঁচতে দিব না। তো ওই দিনের ঘটনার পরে নাকি মানুষজন খোঁজখবর নিয়ে দেখে যে তাদের বাড়ির আশেপাশে যারা উঠতি বয়সের মেয়ে ছিল, 18 বছরে পা দিয়েছিল, তারা কোনো না কোনো অপঘাতে মারা গেছে। তো হয়তো বা পরবর্তীতে তারা এটার সাথে কোনোভাবে লিঙ্ক আপ করেছে যে ওই মহিলাই কোনো নাভাবে কিছু না কিছু করেছে।
এবং হুজুর যাওয়ার সময় বলে যায় যে যখন আপনার মেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসে, ওই মহিলার বাড়ি থেকে বের হয়ে চলে আসে, ওই যে বয়স্ক মহিলা সে জাস্ট একটা ইটের টুকরো নিয়ে ওই কাচের যে আয়নাটা ভেঙে দিয়ে চলে যায়, এবং ওইটা নাকি সবসময়ের জন্য আপনার মেয়ের ভেতরের যে অংশগুলো ছিল বা ভেতরের যে বিষয়গুলো ছিল আপনাদেরকে চিনতে পারা না পারা বা যে স্মৃতিগুলো ছিল ওগুলো নাকি ওই আয়নার সাথেই শেষ হয়ে গেছিল। তো সাময়িক সময়ের জন্য কিছু আমলের মাধ্যমে আপনার মেয়ের স্মৃতিটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলাম, বাট এটা আসলে দীর্ঘায়িত করা সম্ভব হয়নি। তো পরবর্তীতে এইভাবে আরও কিছু বলে হুজুর চলে যান এবং ঘটনাটা আমার কলিগ এইভাবেই আর আজকে শেয়ার করেন। অ্যান্ড উনি অনেকটা কষ্ট পেয়েছিলেন, কারণ ওনার যেহেতু ফ্রেন্ড ছিল অ্যান্ড তার এইভাবে অপঘাতে মৃত্যুটা হয়ে গেছে। সো দ্যাটস অল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে শুনছিলাম, মানে এরকমও হয় তাহলে, মানে অদ্ভুত, খুবই অদ্ভুত। এবং থ্যাংক ইউ রোমান, মানে আমি আসলেই পুরোটা সময় খুব অদ্ভুত রকমের একটা মানে সাইলেন্স ছিল আমার মধ্যেও, এবং আমি শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ রোমান। এবং আমি মাঝখানে একটা ব্যাপারে রাব্বিকে টেক্সট করতে নিয়ে আমি দেখছি বারবার করে আমি মানে কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ হচ্ছে যে স্টোরিটা শুনতে এত ভালো লাগছিল। একে তো স্টোরি ভালো, আর আরেকটা হচ্ছে যে বলার যে স্টাইল। উই মিস ইউ রোমান। এবং শেষে আমরা জানো যে আমরা সামনে হচ্ছে আমাদের ভূত.com এই ফেব্রুয়ারি মাসে আমরা হচ্ছে আসলে সত্যি কথা বলতে আরেকটা বার্থডে সেলিব্রেট করব, এবং সেই সাথে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে গত বছরে আমরা চাই নাই কিভাবে মানে রোমান ইজ দ্যাট পারসন যে হচ্ছে আমরা যখন প্রথম 1 লাখ হয়, রোমান তোমার মনে আছে কিনা যে ওই সময় আপনি কাউন্ট করছিলেন বসে বসে যে আর ভাইয়া আর একটা ভাইয়া আর 5টা আর 3টা, হ্যাঁ। অ্যান্ড রোমান ইজ দ্যাট পারসন যে হচ্ছে সবসময় আমরা যখন একটা মাইলস্টোনে পৌঁছাই, মানে এই যে 1 লাখ আরও বাড়লো, 1 লাখ আরও বাড়লো, সবার আগে যে স্ক্রিনশটটা দেয় এটা হচ্ছে রোমান। মানে তো রোমানের এটা নিয়ে খুবই আগ্রহ, এবং আমরা আসলে এবার 2 মিলিয়ন টার্গেট করেছি আমাদের বার্থডেতে। এখন আমরা 1.6 একটু বেশি আছি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। এবং রোমান যদি আজকে আসার জন্য তো অসংখ্য ধন্যবাদ। যদি হচ্ছে সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান লিসেনারদের উদ্দেশ্যে। হ্যাঁ, আসলে সবসময় সময় হয়ে ওঠে না, বাট আজকে যেহেতু সুযোগ হয়েছে আমি আবারও আমার যারা লিসেনার আছেন বা ভূত.com এর লিসেনার আছেন সবাইকে সর্বপ্রথম বলি, মানে আই এম রিয়েলি সরি যে আমি আপনাদের জন্য সময়টা দিতে পারি না, বাট ইনশাআল্লাহ যেহেতু সামনে আমাদের ভূত.com মানে বড় একটা জায়গায় পৌঁছতে চলেছে এবং আপনাদের জন্যই পৌঁছতে চলেছে, ইনশাআল্লাহ আমি এমন কিছু করে দেখাবো যেটা আপনারা এতদিন ধরে এক্সপেক্ট করছিলেন। অ্যান্ড আমি যখন ভূত.com এ জয়েন করি আমি গ্রুপে হচ্ছে 29,000 নিয়ে জয়েন করেছিলাম, অ্যান্ড ইউটিউবে হয়তো বা তখন 10-15 হাজার ছিল, অ্যান্ড এখন এসে 1.6 মিলিয়ন, অ্যান্ড ফেসবুক তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো ইনশাল্লাহ এটা আরও অনেক দূরে যাবে আপনাদের জন্য, আমরা সবাই একসাথেই যাব। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ আমি ব্যাক করতেছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড রোমান হ্যাজ আ হিউজ মানে কন্ট্রিবিউশন ভূত.com এবং হচ্ছে আমাদের সব কিছুতে। সো থ্যাংক ইউ সো মাচ রোমান। আমরা আশা করছি যে রোমানকে আমরা আবারও পেয়ে যাব, এবং আপনারা সবাই অপেক্ষা করতে থাকুন। এবং আপনারা যদি কমেন্ট সেকশনে লেখেন রোমানকে, যদি আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করেন, তাহলে ডেফিনেটলি রোমান উইল কাম ব্যাক ভেরি সুন। এবং তার স্টোরি তো সবার শুনতে আমাদের ভালো লাগে, এবং আমি যেরকম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমি বিশ্বাস করি যে আপনারাও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। আর আমাদের সাথে এখন যুক্ত হবেন যেই মানুষটা, তাকে আমি একটু শুরুতে পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন আমাদের রোহান, এবং রোহানের পরিচয়টা রোহানকে হয়তো আপনারা কেউ দেখেননি, কিন্তু রোহান যে কাজটা করে আমার মনে হচ্ছে রোহানের একটা ছবি আমাদের পোস্ট করা উচিত ফেসবুকে। কারণ রোহান আমাদের ইউটিউবে যখন আমরা শুরু করি তখন আমাদের ইউটিউবের থাম্বনেলগুলো দেখলে কারো হয়তো অতটা পছন্দ হতো না বা ঢুকতে ইচ্ছে করতো না, কিন্তু বাংলাদেশে ভূত.com এর ইউটিউব চ্যানেলে ঢোকার সঙ্গে সঙ্গেই থাম্বনেল দেখে অনেকেই বেশ প্রশংসা করে টেক্সট করেন বা কমেন্ট করেন। এটার যে কারণ, সেই কারণটা হচ্ছে আমাদের এই মানুষটি রোহান, যিনি হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে সবসময় আমাদের পাশে আছেন, এবং আমাদের একটা নতুন মানে একটা উই গট আ নিউ লুক অনলি ফর দিস পারসন। সো তাকে আমরা হচ্ছে আসলেই আমন্ত্রণ জানাচ্ছি, এবং তিনি ঘটনাও খুব ভালো বলেন, এর আগেও বলেছেন, আজকেও তিনি উপস্থিত হচ্ছেন, এবং একা উপস্থিত হননি, তিনি একজন অতিথিও সঙ্গে নিয়ে এসছেন, সেই জন্য অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা অনেকেই জানেন যে রোমান কিন্তু যেমন হচ্ছে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে, একই
একইভাবে রোহানও কিন্তু আসলে ঢাকায় থাকেন না, তিনি এসছেন ঢাকার বাইরে থেকেই। সেই বিষয়েও আমরা রোহানের কাছ থেকে জানবো। রোহান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। কেমন আছেন আপনি? ধন্যবাদ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো দলেই আছি। আপনি যেরকম সবসময় ভালো দলে থাকেন, আপনার সাথে থাকতে থাকতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো দলেই আছি। তো ধন্যবাদ ভাইয়া। রোহান, আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা আমরা আয়োজন করলাম আর আপনি কুষ্টিয়া থেকে চলে আসলেন, মানে এই যে মানে কি ভেবে আসলেন বা তখন আপনার মধ্যে ফিলিংটা কেমন ছিল, যদি একটু বলতেন সবাইকে। এটা আসলে ভাইয়া মুখে বলে বোঝানো সম্ভব না, এটা ভেতরের অনুভূতি। আমরা শুরু থেকে যারা ভূত.com-এর সাথে রয়েছি বা শুনে এটাকে পছন্দ করি, এটা অন্য একটা আবেগের জায়গা। তো কুষ্টিয়া এটা তো সামান্য দূরত্ব, আরও দূর থেকেও হলেও আমরা ইনশাল্লাহ চলে আসতাম। তো এই ভেবেই আমরা চলে আসা, সবার সাথে দেখা হবে, কথা হবে। আমি রোহান একটা কথা বলি যে আমি কিন্তু খুলনা অঞ্চলের স্টোরি খুবই পছন্দ করি, স্টোরিগুলো কেমন যেন ডিফারেন্ট হয়। তো আজকে যে ঘটনা আপনি বলবেন সেটাও কি খুলনা বিভাগের ঘটনাই, মানে হচ্ছে কুষ্টিয়া হোক বা খুলনা হোক যেখানেই হোক ওই দিকের কিনা? আমি যদি একটু এটা শুরুতে বলতেন আমাদেরকে। জি ভাই, অবশ্যই। এটা হচ্ছে আজকের ঘটনাটা খুলনা বেজ না, তবে আমাদের দেশের বাড়ি যেহেতু খুলনা এবং এটাও আমার পরিবারের একটা ঘটনা। এর আগের বার আমি আমার সম্পূর্ণ নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলেছিলাম। তো এটার এখনও আনসলভড রয়েছে, এটার এখনও ট্রিটমেন্ট চলতেছে এবং দীর্ঘ প্রায় 3 বছর ধরে ঘটনাটা কন্টিনিউ হচ্ছে। একটু বড় স্টোরি হতে পারে। তো এটা হচ্ছে মেইনলি ঢাকা বেসডের একটা ঘটনা। চলেন তাহলে, যেহেতু বড় ঘটনা, আমরা শুরু করে ফেলি। জি ভাই, আমি শুরু করতেছি। ঘটনাটা হচ্ছে মূলত আমার খালামণিদের সাথে। আমার হচ্ছে খালামণির একটু যদি আমি বলি লোকেশনটা না বলি, এটা হচ্ছে ঢাকার কোনো একটা পরিচিত এলাকা। সেখানে চাকরির সুবাদে আমার খালু 2000 একটা সালের কথা বলি, আপাতত না, এখন থেকে 2-3 বছর আগে, যখন তারা এবং তিনি গভর্নমেন্ট জব করে, তো এই সুবাদে তিনি পুলিশ কোয়ার্টারে থাকেন আর কি। আচ্ছা, বলেই দিলাম। তো কোয়ার্টারে থাকা অবস্থায় ওই কোয়ার্টার কেন্দ্রিক এটা একটা ঘটনা। এটা একটু ডিফারেন্ট হতে পারে। আমি যদি একটু বলি, শুরুটা হয় প্রায় 2-3 বছর আগে আমার খালামণির সাথে। খালামণি এবং খালু দুজনাই এটা ধীরে ধীরে অনুভব করেন যে বাসাতে তারা যখন রাতের বেলা ঘুমায় বা বাসাটা যখন একটু নিস্তব্ধ থাকে, তখন বেশ কিছু ঘটনা ঘটে। যেমন হচ্ছে, প্রথমত খালামণি ফিল করে যে বাসাতে মনে হয় যেন কেমন একটা গরম গরম, মানে বাসাটার পরিবেশটা অস্বাভাবিক, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ গরম হয়ে যেত। এটা প্রথম তাদের একটা সাইন দেখতে পারে। এবং পরবর্তীতে খালামণি ফিল করে, মেইনলি এটা খালামণির সাথেই শুরু হয়, আমি আগেও বলেছি। তো মনে হতো যে কেউ পর্দার আড়াল থেকে তাকে কেউ দেখছে বা অবজার্ভ করতেছে। তো এরকম প্রথম ঘটনাটা এখান থেকে শুরু হয়। তার মনে মনে একটা ভয় লাগে, এটা খালুকে জানায়। খালু প্রথমে হয়তো বলছে যে হ্যালুসিনেশন বা এরকম কিছু হচ্ছে। সে শুরু থেকেই মূলত এই ঘটনা বা এগুলা সেরকম আসলে সে বিলিভ করে না। সে একটু বিজ্ঞান ভিত্তিক বা এরকম সায়েন্স রিলেটেড সব কিছু ব্যাখ্যা করতে পছন্দ করে। তো সেটা প্রথমে এটা এরকম তোয়াক্কা না করে সে বলে যে একটু ওষুধ খাও, ঘুম হচ্ছে না, হয়তো ঘুমালে হয়তো এগুলো ঠিক হয়ে যাবে। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে জিনিসটা আর চলমান থাকে না। পরবর্তীতে আমার ছোট ভাই, ওর নাম যদি বলি, ওর নাম অর্ণব। তো ও একদিন হচ্ছে মসজিদ থেকে আসছিল, মাগরিবের নামাজের সময় নামাজ পড়ে আসছিল আর কি। তো ওই সময় ও দেখে হচ্ছে যে মানে রোডঘাট এমনি তো নর্মালি ফাঁকা, কোয়ার্টারে তো সবসময় বেশি গ্যাদারিং থাকে না। তো রোড দিয়ে আসে এবং বাসার দরজা অনেকবার বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলতেছিল না। তো যখন খুলে দেখে হচ্ছে ওর আম্মু, অর্থাৎ আমার খালামণি, উনি ঘোমটা মাথায় দিয়ে দরজাটা খুলে এবং খুব দ্রুত ঘরের ভিতরে চলে যায়। তো ও একটু আশ্চর্য হয় যে কি ব্যাপার, আম্মু তো দরজা খুলে একটু কথা বলবে, আমাকে বলবে, কিছু একটা বলবে, তারপরে যাবে আস্তে ধীরে, এত তাড়াতাড়ি গেল কেন? তো যায় এবং যে আম্মুকে দেখে যে সে বিছানার উপরে বসে ফোন দেখতেছে আর কি, নর্মালি ফোনে কথা বলতেছে। তো জিজ্ঞেস করে যে আম্মু, তুমি এরকম করে দরজা খুলে দ্রুত চলে আসলে কেন? তখন খালামণি বলে, কই, আমি তো দরজা খুলিনি, তুমি আসছো, আমি তো জানি না। তো তখন ওর একটা ধাক্কা খায় যে হচ্ছে তাহলে আমি কাকে দেখলাম। ও তখন একটু ভয় পায়। তা আম্মুকে বলে বিষয়টা। আম্মু তখন ওর খালামণিও, মানে আমার খালামণিও যখন শোনে যে ঘটনাটা যে হচ্ছে আমার অপরিবর্তিতে কে যে দরজাটা খুললো, তখন এই বিষয়টা নিয়ে তারা ভাবে এবং রাতে সবাই আলোচনা করে যে এরকম একটা ঘটনা হয়েছে। তো এর পরের দিনই বাসায় আপনার ডাইনিং টেবিলে একটি গ্লাস, নর্মালি তো গ্লাস থাকে ডাইনিং টেবিলে। তো রাত্রেবেলা আনুমানিক সেই টাইমটা আমার মনে নেই এক্স্যাক্টলি, আমাকে যেরকম বলেছিল, আমি খালামণির কাছ থেকে সব কিছু শুনেছি। একটা গ্লাস, কাচের গ্লাস, মানে হঠাৎ করে রাত্রেবেলা শব্দ হয় যে কাচের গ্লাস ভাঙার, এবং তারা যায় যে দেখে হচ্ছে গ্লাসটা অটোমেটিক্যালি, মানে আমাদের তো ডাইনিং টেবিলে গ্লাসগুলো সাধারণত মিডিলে থাকে অথবা অন্য জায়গায় থাকে, তো ওইখান থেকে গ্লাস পড়ার তো কোনো চান্সই ছিল না, বা হচ্ছে কোনো রাতের বেলা বা ওইরকম কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু হঠাৎ করে কাচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। তো এটা হচ্ছে পড়ার প্রথম ঘটনা।
এর পরবর্তীতে এরকম আরও বেশ কিছু ছোট ছোট ঘটনা ঘটে, যেমন হচ্ছে তেলের বোতল পড়ে যায়, খাবার পড়ে যায়, এবং এই ছোট ছোট ঘটনা থেকে একটা জিনিস তারা অবজার্ভ করে, সেটা হচ্ছে যাই জিনিস পড়ুক না কেন সেটা পশ্চিম দিকে মুখ করে পড়ে, মানে পশ্চিম দিক অর্থাৎ পশ্চিম দিকের দেয়ালে। যদি একটা রুম স্কোয়ার শেপের হয়, দেখা যাচ্ছে যে এদিক ওদিক তো পড়তে পারে, কিন্তু পশ্চিম দিকে যেই দেয়ালটা থাকতো ওই দেয়ালের কাছে যে ওই জিনিসটা পড়ে, এটা তারা একটু অবজার্ভ করে। তো পরবর্তীতে গ্রামে আসা হয়, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে এসে অর্ণবের দাদুর সাথে তারা কথা বলে। দাদু তাদেরকে হচ্ছে একজন কবিরাজ টাইপের এরকম সাজেস্ট করে। প্রথমে কবিরাজের কথা বলছিল, কিন্তু যেহেতু খালু একটু বিজ্ঞান কেন্দ্রিক, তো উনি এই কথাটা না ভেবে ঢাকায় আসার পরে বাসায় হচ্ছে 2-1 হুজুর নিয়ে আসে। তো বাসায় প্রথম হুজুর আসে, হুজুর এসে বলে যে হচ্ছে এরকম একটু সমস্যা আছে, আমি কিছু রিচুয়াল, মানে রিচুয়াল বলতে কি নর্মালি হচ্ছে দোয়া কালাম বলে এবং পানি পড়াও দিয়ে যায়, তো তারা ওইগুলো কন্টিনিউ করে। এবং তারপরে দেখা যায় যে ঘটনাগুলো একটু সামান্য কয়েকদিনের জন্য কমে, কিন্তু একেবারে যে নির্ময় হয়ে যায় তা কিন্তু না। পরবর্তীতে আবার সেই ঘটনাগুলো শুরু হয়, এবং পরবর্তীতে হুজুরকে কল দিলে সেই হুজুরকে আর কখনোই পাওয়া যায়নি। এটা হচ্ছে প্রথম হুজুরের কথা। এর পরবর্তীতে আরও খোঁজাখুঁজি করে 2-1 নিয়ে এসেছে। তারা বাসা আসলে প্রথম কয়েকদিন বন্ধ করে দিত, বন্ধ করে দেওয়ার পরেও কেন যেন আসলে বাসা, আমরা তো এখন পর্যন্ত যারা জানি ঘটনাগুলো শুনি, আমরা জানি যে বাসা বন্ধ করে দিলে এই ধরনের ঘটনাগুলো হয় না। কিন্তু হুজুরগুলো বাসা বন্ধ করার পরে দেখা যাচ্ছে 1 সপ্তাহ ঠিক আছে, 1 সপ্তাহ পরে এমন কিছু ঘটনা ঘটতো যেগুলো তারা কখনো কল্পনা করতে পারেনি। যেমন হচ্ছে তারা দেখে যে রাত্রেবেলা, বিশেষ করে মানে আমার খালামণি যখন রাতে ঘুমিয়েছিল, একদিন তার সাথে এমন একটা ঘটনা ঘটে যে রাতের মাঝরাতি হবে, তখন সবাই ঘুমিয়ে পড়ে। সে ফিল করে যে রাতের বেলা তার মাথার কাছে একদম ডান সাইডে বা পিছনের দিকে একটু গরম গরম অনুভূত হচ্ছে। মানে কেউ যে যখন এসে আমাদের পাশে যখন কেউ দাঁড়ায়, সাধারণত ফ্যানের বাতাস বন্ধ হলে কিন্তু একটু গরম, মানে ওখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়, যে যার কারণে মনে হয় যে একটু বাতাস আসছে না, ফিল গরম হয়। তো একটু গরম অনুভূত হয় এবং দেখে যে মানে ফিল করে যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, মানে নর্মালি একবার হাতটা বুলিয়ে দিল। তো সাথে সাথে তার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখে কেউ নেই। তো সে সাথে সাথে উঠে অন্যান্য রুমে যায়, দেখে যে অর্ণব বা সবাই ঘুমাচ্ছে। তো এটা থেকে সে ভয় পায়, পরবর্তীতে সে কথা বলে এবং শেষবারের মতো আরেকটা হুজুর নিয়ে আসে। হুজুর আসে বাসায়, এসে কথা বলে সবার সাথে যে কি কি হচ্ছে না হচ্ছে এগুলা। সে হচ্ছে প্রথমত বলে যে আপনাদের বাসায় মানে পুরো বাসার উপরে এবং মানুষগুলোর উপরে একটি মানে কুফুরি বিদ্যা করা হয়েছে আর কি, জিন চালান করা, এক কথা যেটা বলে আর কি, মানে কোনো বাজে মানুষ বা যেই হোক এরকম একটা জিন চালান করেছে। একটি বলতে এদের কাজ মূলত হচ্ছে মানুষকে পঙ্গু করে ফেলা, মানে মানুষের বিভিন্ন রোগ হবে, মানুষকে বিভিন্নভাবে ক্ষতি সাধন করবে, মানুষটা জীবন একেবারে শেষ করে দিবে। তো হুজুরের কথার সাথে কিন্তু তাদের এই জিনিসটা মিলে। আমার খালামণি দীর্ঘ সময় ধরে অসুস্থ এবং হচ্ছে খালু অসুস্থ, মানে বাসায় কেউ না কেউ সবসময় অসুস্থ থাকতোই, ইভেন এখনও অসুস্থ তারা। তো তারা এই জিনিসটা সম্পর্কে অবগত হয় এবং বাসা তখন হুজুর বলে যে একটু খুঁজতে, যে বাসায় কোথাও কোনো তাবিজ বা কোনো কিছু পাওয়া যায় কিনা। তো সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে তারা ওয়ার্ডরোবের ড্রয়ারের মধ্যে কিছু জিনিস পায়, যেমন হচ্ছে ওইগুলো দেখায় হুজুরকে, কিছু কাগজে লেখা পায়, কিছু ছোট ছোট কাপড় কেমন করে যেন বাঁধা থাকে কি সুতা টাইপ দিয়ে, এগুলো দিয়ে। তো এই ধরনের অনেক কিছুই পায়। এগুলো হুজুরকে দেখানোর পরে হুজুর দেখে তাদেরকে হচ্ছে 2-1 দোয়া কালাম পড়তে বলে এবং একটা কাজ করতে বলে, সেটা হচ্ছে ধূপ। আমরা যারা গ্রাম বাংলায় থাকি হয়তো বা অনেকেই চিনি যে বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, ধূপ দেওয়া কিন্তু একটা তাদের প্রথা। তো তিনি বলেন যে প্রতিদিন হচ্ছে বাসায় সন্ধ্যার আজানের পরে একটু ধূপ দিতে। তো এইভাবে প্রায় 1 সপ্তাহ ধূপ দেওয়া হয়। ঘটনা কিন্তু তখনও একেবারেই সমাধান হয়নি। তো তারপরে হুজুরকে কল দেওয়া হয় যে এখনো তো কোনো সমাধান হচ্ছে না, এরকম কিছু মানে কোনো উন্নতি নেই। তখন হুজুর প্রথমবার ফোন ধরে, প্রথম দিয়ে বলে যে হচ্ছে এই যে এটা আসলে আমার হাতের বাইরে, মানে এখানে খুবই খুবই বিচ্ছিরিভাবে কোনো কালো জাদু করা হয়েছে। তো তারপর থেকে হুজুরকে যখনই কল দেওয়া হয় ওই রিচুয়ালগুলোই কিন্তু করতো, যে প্রতিদিন ধূপ দিত, প্রতিদিন হচ্ছে দোয়া কালাম পড়া হতো, কিন্তু তারপরেও এগুলো সলভ হয়নি। তো এরকম চলতে থাকে। হুজুর অলমোস্ট প্রায় 3 থেকে 4টা আনা হয়, তারা দেখে 2-1 দিন ট্রিটমেন্ট দেয়, কিন্তু ওটাই কোনো লাভ হয় না এবং পরবর্তীতে তাদের কল দিয়ে কোনোভাবেই পাওয়া যায় না। তো আমার ডাক্তার, তাদেরকে সবসময় ডাক্তার দেখানো হতো। ডাক্তার মানে দেখা যাচ্ছে যে কেউ অসুস্থ কেউ ভালো, এরকম সবসময় চলতেই আছে, কারোর কোনো একটা সিরিয়াস সমস্যা, অপারেশন করা লাগছে। ইভেন তারা হচ্ছে ইন্ডিয়াতেও গিয়েছিল, ইন্ডিয়ার চেন্নাইতে তারা ডাক্তারও দেখিয়েছে, সবাইকে দেখিয়েছে। তো ওইখানে দেখা যায় যে কারোর সেরকম মেজর কোনো সমস্যা নেই যেটার কারণে তারা এত অসুস্থ।
ট্রিটমেন্ট চলে এবং কিছু সময় দেখা যাচ্ছে 6 মাস পরে তারা ভালো থাকতো এবং আবার 6 মাস তারা অসুস্থ থাকতো। তো এইভাবে ট্রিটমেন্ট করার পরে দেশে যখন আর আসে তারা, দেশে আসার পরে মোটামুটি ভালো, কিন্তু বাসা কিন্তু ওইরকম একটা মানে কি বলে এটাকে, ওরকম একটা অস্বাভাবিক পরিবেশ কিন্তু তখনও বজায় ছিল আর কি। তো এটা থেকে কিভাবে মুক্তি পাবে এটা এখনও তারা ভেবে উঠতে পারছিল না। এই সময় দেখা যায় এভাবেই প্রায় 2 বছর চলে যায়, তারা অসুস্থ, মানে সেরকম কোনো উন্নতি নাই সাংসারিক জীবনে বলেন বা হচ্ছে আর্থিক দিক থেকে যে লাভবান হবে, এই সব কিছুই কিন্তু কেমন একটা যেন পজ হয়ে গেছিল। তো এই যে রিসেন্টলি 2024-25 এসে তারা হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে একজন এইগুলো ট্রিটমেন্ট করে আর কি, আমি যার কথা বলেছিলাম আর কি। তো সেখানে আর কি যায় তারা। তো এখানে একটু টুইস্ট আছে, তারা কুষ্টিয়ায় আসে, মানে ঢাকা থেকে ডাক্তার দেখানো, তারপর ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে আসার পরে তারা কিন্তু মোটামুটি সুস্থ এবং বেশ অনেক টাকা খরচ করেছে সুস্থতার পিছনে আর কি, ডাক্তার দেখানোর পিছনে। তো আসার পরে তারা কিন্তু প্রায় 3 মাস ভালো ছিল, কোনো ঘটনা তাদের ঘটেনি। কিন্তু কুষ্টিয়াতে আসার পরে তারা নতুন একটি বাসা ভাড়া নেয়। সেখানে বাসা ভাড়া নেওয়ার পরে, বাসা ভাড়া কেন নেওয়া হয় এটা একটু বলি, যেহেতু সরকারি চাকরি করে, এমন হয় যে বিভিন্ন জেলায় পোস্টিং হয়, তো পোস্টিং চলাকালীন সময় কিন্তু মালামাল শিফট করা লাগে, এগুলো নিয়ে একটু ঝামেলা হয় আর কি। দেখা যায় যে এখানে এই জেলায় শিফট করতে হচ্ছে, ওই জেলায় শিফট করতে হচ্ছে, তো ওইখানে আর কি তাদের মালামাল আবার নতুন করে এনে শিফট করা হয়। তো ওইখানে তারা ঢাকা থেকে এসে বসবাস শুরু করে কয়েকদিন। তো কয়েকদিন যাওয়ার পরে আবার সেই খালামণি আগের মতো অসুস্থ হয়ে যায় এবং কুষ্টিয়াতেই তাদের যেই ভালো ভালো যেসব হসপিটালগুলো রয়েছিল ওইখানে ট্রিটমেন্ট করা হয়, কোনোভাবেই সেটা সমাধান হচ্ছিল না। তো তারপরে ডাক্তাররা তাকে ঢাকায় রেফার করে। তো তখনও আমি তাদের সাথেই ছিলাম, যে আসলে কি হচ্ছে এটা কখনো বুঝতে পারছে না তারা, যে বিভিন্ন ধরনের টেস্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের আর ভালো ভালো ডাক্তার কাউন্সিলিং করতেছে একসাথে মিটিংয়ে বসে, কিন্তু কোনো সমাধান পাচ্ছে না, কোনো কিছুই ধরা পড়ছে না। পরবর্তীতে ঢাকায় আনা হয় এবং অ্যাম্বুলেন্সে করে তাকে ইমার্জেন্সি আনা হয়, আমি সাথে ছিলাম, এখন আমার মনে আছে। পরে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। আমরা মোটামুটি সবাই জানি ওখানে প্রায় 2 মাস ট্রিটমেন্ট করার পরে কিছুটা সুস্থ, এবং এই যেই মাঝখানে যে সমস্যাটা হয়েছিল আর কি, অসুস্থতা, এটার কারণে তারা পারিবারিকভাবে আমরা সবাই বসি যে এটার আসলে কি করা যায়, মানে এটা করলোটা কি, আমরা তখনও বুঝতে পারছিলাম না, কারণ এখনো এটার কোনো সুরাহা হয়নি। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমাকে যেখান থেকে দেখিয়েছিল ওটা আসলে তাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, যে আমি তো ওখান থেকে সুস্থ হয়েছিলাম, ওইখানে যে একটু দেখি। উনি একটু কবিরাজ টাইপের, যদিও তিনি হচ্ছে ইসলামিক সব কিছুই মানতো, তারপরেও কিছু আসলে একটা বিষয় থাকে না, যেটা হচ্ছে আমরা সকলে আসলে জানি না, আমাদের একটু ডিফারেন্ট টাইপের হয়। তো ওইখানে যাই আমরা, ওইখানে কিছু ঘটনা ঘটে। প্রথমে তিনি আমার খালামণিকে নিয়ে আসে, খালামণিকে সামনে বসায় হচ্ছে কিছু দোয়া কালাম পড়ে তাকে হচ্ছে জিজ্ঞেস করে যে হচ্ছে কি হচ্ছে, সমস্যা হচ্ছে, সব কিছু শুনে তারপরে হচ্ছে সে আসলে একটা টেস্ট করে, মানে যে হচ্ছে তার সাথে আসলেই জিন আছে কিনা বা এটা আসলে অন্য কোনো ঘটনা। তো এটা সে কিভাবে করে, এটা আমার ছোট ভাইয়ের মুখ থেকে শোনা আর কি, আমি নিজেও ছিলাম। তো তিনি প্রথমে হচ্ছে তাকে সামনে বসিয়ে আশেপাশে কিছু মোমবাতি জ্বালায়, 2-1টা মোমবাতি আগরবাতি জ্বলতেছিল রুমে, এবং রুমটা একটু অন্ধকার করে জাস্ট হালকা আবছা আলোয় একটা আলো জ্বলতেছিল, লাইক হচ্ছে ডিম লাইট টাইপের আর কি, আমরা যেরকম বাসায় জ্বালাই জিরো লাইট। তো ওই রকম একটু আবছা অন্ধকারে সে কিছু প্রশ্ন করে এবং খালামণিকে বলে যে হচ্ছে তোমার হাতটা দাও। তো ওইখানে খালামণির যেই কাপড়টা সব থেকে পছন্দ বা হচ্ছে যেই কাপড়টা দীর্ঘদিন ধরে ইউজ করতেছে, ওই একটা ওড়না নেয় আর কি। উনি ওড়নাটা আগে থেকেই বলেছিল যে সাথে আনতে, উনি একটা জিনিস টেস্ট করে দেখবে। তো ওই ওড়নাটা 3টা ভাঁজে ভাঁজ করে, কিছু দোয়া কালাম পরে 3টা ভাঁজে ভাঁজ করে এবং সেটাকে খালামণির হাতে দেয় আর কি, বলে হচ্ছে মোট পাকিয়ে ধরতে আর কি, মানে আমরা যেরকম মুষ্টি পাকাই ওই রকম করে ধরতে বলে। এবং কিছুক্ষণ পর সে দোয়া কালাম পড়ছিল এবং হাতে 3 বার ফু দিচ্ছিল এবং খালামণিকে বলতেছিল যে তুমি হচ্ছে 7 বার করে ফু দাও। তো এরকম প্রায় এই সাইকেলটা 3-4 বার কাউন্ট করার পরে খালামণি অনুভূত করে হচ্ছে তার হাতের ভিতর কেমন একটা গরম ফিল হচ্ছে, মানে কি যেন একটা মনে হচ্ছে যে ঘটতেছে। তো এরকম থাকার অবস্থায় এক সময় খালামণি আর সহ্য করতে না পেরে বলে যে আমি আর ধরে রাখতে পারছি না, তখন সে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে সে দেখতে পারে যে তার হাতে যে 3 ভাঁজ করা কাপড়টা ছিল ওইটা কিন্তু হচ্ছে আগুনের, মানে কেমন একটা যেন জ্বলে গেলে যেরকম হয় একটু লাল লাল মতো ধোঁয়া বেরোচ্ছিল, মানে ছাড়ার আগে আমরা দেখতে পারি যে হাতের মুষ্টির চারিদিক থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, সাদা টাইপের আর কি। তো ওইখানে কিন্তু আমিও ছিলাম
এবং সবাই ছিল। তো খালু যেহেতু বিজ্ঞান ভিত্তিক, সে প্রথমে ভেবেছিল যে হচ্ছে, পরবর্তীতে সে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আসলে এই আগুনটা জ্বললো কিভাবে, বা যে হাতের ওড়নাটা ছিল এটা আসলে পুড়ে গেল কি করে। তো সে কোনোভাবেই বের করতে পারে না। আমরা প্রথমত সেটা ভাবলাম, যে বিজ্ঞান ভিত্তিকভাবে ভেবে দেখলাম যে যদি কোনো কেমিক্যাল দিত বা কোনো কিছু যদি করতো সেটা তো আগে করে নিত, কিন্তু সে যে ওড়নাটা এনেছে ওটা কিন্তু তারই ওড়না, এবং হাতে কোনো কেমিক্যাল বা কোনো পাউডার কোনো কিছুই কিন্তু দিয়েছিল না। জাস্ট ফাঁকা হাতে একটা ওড়না দেয় এবং কয়েকটা ফু দেয়। তো দেখা যায় যে অধিকাংশ অংশ যেটা হাতের মানে মুষ্টির মধ্যে ছিল তার ম্যাক্সিমামই পুড়ে গেছে। তো তখন সে মন্তব্য করে বা কমেন্ট করে যে তোর তো জীবন শেষ, মানে ম্যাক্সিমাম জীবনের সব কিছুই এবারে শেষের দিকে, এতদিন কেন আসিসনি আমার কাছে। তখন সবাই স্তব্ধ হয়ে যায় যে এটা কি বললো। তখন সে হচ্ছে পুরাপুরি এখনো বলেনি, কারণ সে বলছে যে পরিবারের মধ্যে থেকে কেউ একজন করেছে, এবং এটা এখন না, এটা প্রায় 9 বছর আগে করা, এবং তাদের এটা আসলে শুরু হতে প্রায় 7 বছর বা এরকম সময় লেগেছে, মানে অনেক আগে থেকেই করেছে, কিন্তু তারা কোনোভাবে কোনো সাইন পায়নি। 3 বছর ধরে এই সমস্যাগুলো হচ্ছে, এবং এটার একদমই শেষ পর্যায়ে এসে তারা ট্রিটমেন্টের জন্য গিয়েছে। তো সে আরও কিছু যায়, যে তাদের ওই ধূপের যে বিষয়টা আমি আগে বলেছিলাম, তো সে কিছু দোয়া কালাম বলে, যেগুলো হচ্ছে সন্ধ্যাবেলা, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। নামাজ পড়ার পাশাপাশি সন্ধ্যার পরে সে বলে যে প্রতিদিন সন্ধ্যার সময় নারিকেলের ছোবা দিয়ে যে ধূপগুলো জ্বালায় আর কি, এই ধূপগুলো জ্বালিয়ে সারা বাসায়, বিশেষ করে ঢাকার ওই বাসায় বা যেখানেই থাকুক ওই রুমগুলোতে ধূপগুলা দিতে, এবং একটা আগরবাতি, মানে কয়েকটা আগরবাতি এবং একটা মোমবাতি মানে যতক্ষণ জ্বলবে ওটা বাসার কোনো একটা কর্নারে রেখে যেন এই মোমবাতিটা সবসময় চলে, এবং কেউ যেন ফু দিয়ে বা না নিভায়, ও যতক্ষণ না নিজে নিভে যাচ্ছে, এবং শেষ পর্যায়ে যতক্ষণ না নিভছে ওই আগরবাতিগুলা এবং হচ্ছে মোমবাতিগুলা জ্বালিয়ে রাখতে হবে। এবং তাদের আরও কিছু বলে, যেমন হচ্ছে হলুদ সে পরে দিয়েছিল, কিছু হলুদ আছে না, আমরা যে কাঁচা হলুদ যারা চিনি, যে বিয়ের অনুষ্ঠানে গায়ে দেয়, তো ওই হলুদ গোসলের আগে 1 ঘন্টা আগে হলুদ এবং আরেকটা কি যেন দিয়েছিল, নিম পাতা টাইপের সম্ভবত, এগুলো হচ্ছে গায়ে নিয়ে রাখবে গোসলের 1 ঘন্টা আগে, এবং ওইটা দিয়ে গোসল করে ফেলবে। আর কিছু কালো জিরা দেয়, কালো জিরা সে পরে দেয়, যেগুলো হচ্ছে দিনের যে কোনো একটা সময় 1 চিমটি কালো জিরা তারা হচ্ছে চিবায়ে বা হচ্ছে গিলে ফেলতে পারবে, অথবা চিবায়ে ওটা ফেলে দিতে পারে। তো এরকম কিছু দেয়। এবং আরেকটা কথা বলে, কিছু নিষেধ করে, যে যেমন হচ্ছে 40 দিন যাবত এই জিনিসগুলো করতে হবে, মানে এই যে ধূপ দেওয়া, আগুন জ্বালায় রাখা, তারপরে হচ্ছে এগুলার পাশাপাশি কিছু নিষেধ করে, সেগুলো হচ্ছে গরুর মাংস খাওয়া, ইলিশ মাছ খাওয়া, এবং বেশ কিছু জিনিস থেকে তারা বলে যে এগুলো করা যাবে না। এবং সারা জীবনের জন্য আরেকটা জিনিস বাদ দিয়ে দেয়, সেটা হচ্ছে মহিষের মাংস খাওয়া, সারা জীবন যাবে না, এটা হচ্ছে একটা। তো এগুলা দেয়। এবং আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে যেই ওড়নাটার সাথে ঘটনাটা ঘটেছে, মানে ওড়নাটায় যে আগুন ধরে গিয়েছিল, ওই ওড়নাটা, ঠিক আছে, ওই ওড়নাটা রাত 11টার পরে 3 রাস্তার মাথায় কোনো এমন একটা জায়গায় দেখে পুড়াই দিতে, মানে ওই ওড়নাটার জন্য কোনো ছাই, বা মানে ছাই বলতে একদম ছাই হয়ে যাবে, কোনো জায়গায় যেন অবশিষ্ট না থাকে, পুরাটাই যেন পুড়ে যায়। তো এই কাজটা আমি আর আমার ছোট ভাই নিজেরাই এই কুষ্টিয়া থেকেই করেছি, মানে এটা কিন্তু বলতে গেলে কিছুটা খুলনা কেন্দ্রিক ঘটনা হয়ে যাচ্ছে। তো আমরা ওড়নাটা পোড়াই। এবং আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে আমরা সম্ভবত ওই যে গাছটা চিনি, শিমুল তুলার গাছ চিনি, শিমুল তুলার গাছে কিন্তু গায়ে ছোট ছোট কাঁটা থাকে, একটু বেশ বড় বড়ই থাকে। তো এই কাঁটা আমাদেরকে 3টা কাটতে বলে, এবং কাঁটাগুলোকে অক্ষত রাখতে বলে। তো আমি নিজে কুষ্টিয়ার একটি জায়গা থেকে এই কাঁটাগুলো নেই, এবং এই কাঁটাগুলো সে পরে দিয়ে তার হচ্ছে মাজায় আপনার কিছু তাবিজ টাইপের দেয় আর কি, তাবিজের সাথে এগুলো আর কি দিয়ে দেয়। এবং সে বলছে যে 40 দিন যাবত এই ট্রিটমেন্ট চলবে, 40 দিন পরে আপনারা আসবেন, আসলে এটা আস্তে আস্তে সমাধান হবে ইনশাল্লাহ। এবং তাদেরকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে। তো এখন এই 40 দিন পিরিয়ডের মধ্যেই রয়েছে, তারা এখন নামাজ পড়তেছে, বাসায় যে রিচুয়ালগুলো করার এগুলো চলতেছে। এবং আমি ঢাকায় আছি, এই ঘটনাগুলো কিন্তু এখনো চলমান আছে, মানে ঘটনা বলতে সেগুলো কিন্তু এখন পজ আছে, মানে ওটা কিছুটা সমাধান হয়েছে, জানি না এটা আল্লাহ সমাধান করবে কিনা, কতদিন এটা চলবে। তো সবাই দোয়া করবেন। আর এটা এখনো যে কি হচ্ছে, এটা এখনো কিন্তু কোনো সমস্যাটা এখনো ধরা পড়েনি। সমস্যাটা জাস্ট একটাই, যে এই জিনগুলা মূলত মানুষকে প্যারালাইজড করে দেয়, এটা হচ্ছে সেও বলেছে, এবং আগের যে একজন লাস্ট যে হুজুর এসেছিল সেও বলেছে যে প্যারালাইজড করে দেয়, এবং মানুষের আয়, বরকত, রুটি রুজি এগুলো কোনোভাবে আপডেট করতে দেয় না, মানে কোনো উন্নতির দিকে যায় না। তো রাসেল ভাই, এটাই হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া বা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটার যদি সমাধান হয় ইনশাল্লাহ পরবর্তীতে আমি বাকি ঘটনা বলবো। তো এখনও কিন্তু এই অবস্থাতেই আছে, সবাই দোয়া করবেন, আশা করি সমাধান হবে।
অসংখ্য ধন্যবাদ রোহান, এবং আশা করছি যে আপনাদের যারা শুনছেন তাদেরও ভালো লাগছে। এবং রোহান একটা লম্বা ঘটনা আমাদেরকে শোনালো এবং সেজন্য অসংখ্য ধন্যবাদ, এবং আরও ধন্যবাদ কুষ্টিয়া থেকে আসার জন্য। আপনারা সবাই জানেন যে আমরা আসলে সত্যি কথা বলতে প্রথম থেকে মানে কি বলবো যে আমরা 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 চেষ্টা করছিলাম যে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে, আর সেই কারণেই আমরা একদম ডে ওয়ান থেকে আমাদের স্টুডিও ফর্ম করি এবং সেখানে আপনারা গেস্টদেরকে নিয়ে এসে আমরা ঘটনা শোনাই এবং সেই সাথে আমরা সব কিছু স্টুডিও থেকেই করি। এটা ওই সময় খুব চ্যালেঞ্জিং ছিল, মানে একদমই নতুন একটা জায়গা থেকে শুরু করা, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, বাট আমরা ওভারকাম করতে পেরেছি। আপনাদের সবার সহযোগিতার কারণেই, আপনারা পাশে ছিলেন বলে হয়েছে। আমরা আরও একটা বড় মাইলস্টোন অর্জন করেছি, সেটা হচ্ছে গত বছর আমরা যখন মানে এই বছরেই আমরা যখন 1 মিলিয়ন হিট করলাম, এবং সেই সাথে আমরা আগামী বছরে আমরা আসলে 2 মিলিয়নে যেতে চাই। যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। সুতরাং অবশ্যই সেটা করবেন। রোহান, বিদায় নেওয়ার আগে যদি আপনি আমাদের লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট্ট করে, তাহলে সেটা বলতে পারেন। জি অবশ্যই ভাইয়া, ভূত.com-এর যে লিসনার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভূত.com-এর সাথে থাকার জন্য। এবং আমি নিজেও 2014 থেকে ভূত.com শুনি। সেই আমাদের আবেগের একটা জায়গা যে আমরা FM-এ যখন শুনতাম মোবাইলে বাটনে FM রেডিওটা চালিয়ে দিয়ে একটা শীতকালে যে আমাদের এখন কিন্তু সেই একটা সময় যে আমরা কোথাও কেউ ছাদে বসে, কেউ রুম অন্ধকার করে, কেউ লেপ মুড়ি দিয়ে, আমি নিজেও কিন্তু তখন ছোট ছিলাম, একদমই ছোট ছিলাম, আমি কখনোই ভাবিনি যে আপনার সাথে কথা বলে সরাসরি কাজ করার সুযোগ হবে। তো আল্লাহ এই সুযোগটা দিয়েছে। এবং যারা লিসেনার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা আপনারা সবাই ভূত.com-এর সাথে থাকবেন। শুরু থেকে যেভাবে সবাই ভালোবাসা দিয়ে গিয়েছেন এবং আমাদের সঙ্গে ছিলেন, আশা করব বাকিটা সময়ও থাকবেন। এবং আপনাদের থেকে আমরা আরও ভালো ভালো ঘটনা আশা করতেছি। আমাদের যারা লিসেনার রয়েছেন এদের কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু কোনো না কোনো ঘটনা থাকে। ইভেন আমি কুষ্টিয়াতেও বেশ অনেক জায়গা থেকে বেশ কিছু ঘটনা পেয়েছি, ইনশাল্লাহ পরবর্তী সময় দিব। অ্যাম্বুলেন্স কেন্দ্রিক, হাসপাতাল কেন্দ্রিক অনেক ধরনের ঘটনাই পেয়েছি, তো ওইগুলো আমি গোছাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই সবার মাঝে এগুলো নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিদায় দিচ্ছি রোহানকে, এবং আমাদের পরবর্তী অতিথি আসবেন। তবে তার আগে জানাই যে এই ছিল আমাদের আসলে প্রথম ঘন্টার সব কিছু, অর্থাৎ আমরা প্রথম পর্ব শেষ করলাম। আমি একটু ছোট্ট করে যদি বলি আপনাদেরকে যে আমরা আসলে প্রথম পর্বে অনেকজনেরই ঘটনা শুনলাম, এবং প্রথম পর্বের পরে আমরা এখন দ্বিতীয় পর্বে যাব। দ্বিতীয় পর্বে কি আছে সেটাও তখন আপনারা জানতে পারবেন যারা দ্বিতীয় পর্ব শুনবেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভয়ের 4 রাতের দ্বিতীয় পর্বে। এবং আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি তার পরিচয় দিবেন। ছোট্ট করে একটু বলি প্রথম পর্বে কি কি ছিল। প্রথম পর্বে আমাদের প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটির পরেই আমাদেরকে ঘটনা শুনিয়েছেন হাফেজ মাইনুদ্দিন। তিনি আমাদের সবার প্রিয়, এবং তারপরে আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার রোমান আমাদেরকে ঘটনা শুনিয়েছেন, মুস্তফা আলম রোমান, এবং তারপরেই আমাদের শুনিয়েছেন রোহান। এবং এই কয়েকজনের ঘটনা শুনতে শুনতেই আমরা পার করে দিয়েছি 1 ঘন্টা। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আসলে দ্বিতীয় পর্বে প্রবেশ করব, এবং দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে একজন নতুন অতিথি যুক্ত হয়েছেন। আপনারা সবাই প্রথম পর্ব যারা শুনেছেন তারা জানেন যে রোহান কুষ্টিয়া থেকে ঢাকা এসেছেন শুধুমাত্র এই আমাদের আজকের এই এপিসোডটিতে অংশ নেওয়ার জন্য, এবং তিনি সঙ্গে করে একজন বন্ধুকেও নিয়ে এসছেন। আমরা তার পরিচয় জানবো, তিনি কোথায় থাকেন সেটা শুনবো, তারপর তার ঘটনা যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এ। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি সাইম আহমেদ। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং ভালোর দলেই আছি, বরাবরই আপনার মতোই। থ্যাংক ইউ সো মাচ। আপনি 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 থাকেন কোথায়? আমি থাকি রোহানের বাড়ির পাশেই। আমার বাসা আর রোহানের বাসা কিছুটা পাশাপাশি, জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। তো আপনারা এই যে কষ্ট করে এত দূর থেকে আসলেন, আপনাদের খারাপ লাগেনি, বা আপনারা কি ভেবে এসছেন যদি একটু বলতেন? ভাইয়া আসলে খারাপ লাগার জায়গাটা আমাদের কোনো দিনই ছিল না, এবং আমি মনে করি যে এই ভূত.com-এর যে স্টোরিগুলা, এইগুলা আমার ঘুমের ওষুধের মতো কাজ করে। মানে এই ভূত.com-এর এই স্টোরিগুলা না শুনলে ভাই আমার রাতে ঘুম আসে না ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনায় যাব। ঘটনাটা কোথাকার সেটা বলবেন, কার সাথে ঘটেছে সেটা যদি বলা সম্ভব হয় তাহলে বলবেন, তারপরে ঘটনা শুনবো। আচ্ছা ভাইয়া, আমি বলি যে এই ঘটনাটা আমার ঘটেছে নিজের সাথেই, এবং এটা আমি অবজার্ভ করতে পারছি ক্লাস 6 থেকে, অর্থাৎ 2016 সাল। এই ঘটনাটা আমার সাথে প্রথম ঘটে 2015 সালে একটা কোইন্সিডেন্সের মাধ্যমে। সেই সময় আমি স্কুলে আমি যখন ক্লাস 5-এ প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমার সাথে আমার একটা ম্যাডামের আর কি একটু বাকবিদণ্ড হয়। তো সেই সময় মানে আমি বুঝতে পারিনি যে ম্যাডাম হয়তো আমার উপর এতটা রাগ করবে বা কিছু। আমিও কিন্তু ম্যাডামের উপর আসলে অনেক একটু রেগেই ছিলাম, কিন্তু সেই সময় ম্যাডামের
মানে না চাইতে একটা ক্ষতি হয়ে গেছে। ম্যাডামের একটু বাইরে যাওয়ার কথা ছিল, সেই সময় হচ্ছে ম্যাডামের একটা জিনিস ছিল, খুবই মূল্যবান একটা জিনিস ছিল, সেটা কোইন্সিডেন্টলি হারিয়ে যায়। এটা হচ্ছে আমি তখন যেহেতু ছোট ছিলাম, সেই সময় ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক হয়েছে, মানে ছোট মানুষের যে চিন্তা ভাবনাটা। এক্স্যাক্ট টাইম আমি হচ্ছে আমার মতো নর্মালি ছিলাম। তারপরেতে আমি যখন আস্তে আস্তে বড় হইতে হইতে এখন 2025 সাল, আমি হচ্ছে ডিপ্লোমাতে পড়ছি। এর মধ্যে আমার সাথে বিভিন্ন রকম নানা রকমের ঘটনা ঘটে যায়। ইভেন আমি এটা মানে বুঝি না যে আমার সাথে কেন হয়। এখানে প্রথম ঘটনা, আমি যেহেতু শুটিং করি, শুটিং বলতে রাইফেল শুটার আমি, তো এখানে আমার পরিচিত একজন আছে যে আমার উপর খুবই এক সময় চড়াও হয়, আমাকে এত পরিমাণে ডিপলি হার্ট করে যেটা আমি কোনোভাবে নিতে পারি নাই। ইভেন আমার কম্পিটিশনের আগে তার বাবা মারা যায়। আই এম এক্সট্রিমলি সরি, যারা শুনছেন বা ভূত.com টিমের কাছে আমি এক্সট্রিমলি সরি। এটা আমার ইচ্ছাকৃত কোনো কারণে হয়নি আমি মনে করছি। তো এইটা হচ্ছে আমার ছিল প্রথম ঘটনা। এবং এরপরে আরও একটা ঘটনা ঘটে যে আমি যখন এই ক্রাইসিসটা পার করছিলাম, সেই সময় অনেকেই আমাকে অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে, অনেক রকমভাবে আঘাত করার চেষ্টা করছে। বাই এনি চান্স আমার কোনো ক্ষতি হোক বা যেটাই হোক, আল্লাহর রহমতে আমার কোনো রকম কোনো ক্ষতি হয়নি। কারণ আমি বুঝতে পারি না যে আমার সাথে কি কেউ আছে নাকি পুরোটাই আল্লাহ প্রদত্ত। প্রতিটা বার আমি যে কোনো ক্ষতির হাত থেকে বেঁচে যাই আল্লাহর রহমতে। ইভেন বাইক চালানোর সময়ও আমি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। আমার মনে হয় যে আমার সাথে এমন কেউ আছে যে আমার কোনো ক্ষতি চায় না, কিন্তু যে আমার ক্ষতি করতে আসে তার নিজেরই ক্ষতি হয়। ইভেন কিছুদিন আগে আমার সাথে খুবই রুডলি একটা কাজ হয়, যেটা মানে বলার মতো না। আমি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় বাড়ির এলাকাতেই হঠাৎ করে আমার পিছন থেকে একজন আসতে থাকে। মানে আমি বুঝতে পারি না যে আসলে সেটা কে। আমি পিছনে ঘাড় ঘুরাইছিলাম। ওইবার আমি সিরিয়াসলি আমি খুবই ভয় পেয়েছিলাম যে আমার পিছনে আসলে কে। মানে সে হচ্ছে টোটালি একদম রোবটের মতো হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে আমি যে তার দিকে তাকাইছি, তার কোনো না আছে রিয়াকশন, না আছে কিছু। এবার আমি ভয়তে দৌড় মারার পরেতে সে দেখি যে তার মতো করে হেঁটে যাচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমি ভয়তে দৌড় মারার পরেতে একটু হাই রোডে উঠি, তখন সে হচ্ছে একদম নর্মাল বিহেভিয়ার করছিল। কিন্তু যখন আমি একা ছিলাম, তখন মানে তার চলাফেরা বা তার তাকানো আমার কাছে টোটালি অস্বাভাবিক লেগেছে। এবং সেখানে হচ্ছে আরো অনেকেই ছিল, তারা হচ্ছে তাকে ডাকলো। সে তাকে ডাকার পরেতে সে মানে সেই লোকটা বলছে যে না, আমি তো এরকম কিছু করিনি বা কিছু। কিন্তু যে সময় আমি একা ছিলাম, সেই সময় টোটালি মানে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি, যেটা বলে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। মানে আমি জাস্ট ঘাড় ঘুরায় দৌড় মারি, মানে হালকা একটু চিৎকার দিছিলাম, চিৎকার দিয়ে আমি দৌড় মারি। আর এরপরেতে আমার বাড়ির একটা ঘটনা আছে, যেটা আমি যখন হচ্ছে মাঝে মধ্যেই ঢাকায় যাওয়া আসা হয় বা কুষ্টিয়ার বাইরে আমি প্রায় সময় বাইরে থাকি, আর আব্বু নিজের কিছু কাজের জন্য বাইরে থাকে। সেই সময় আম্মু হচ্ছে বাড়িতে থাকে একা। এবার আমার পাশের বাসায় থাকে হচ্ছে আমার মামারা। এবার যখন হচ্ছে মামারা থাকে না, আম্মু বাড়িতে একা, সেই সময় হচ্ছে আম্মু শুনতে পাই যে মামাদের ঘরে কে যেন নক করছে, অথবা বাড়িতে না থাকলে তালা দেয়া হয়, এই তালা দেওয়ার মানে তালা খোলার যে চেষ্টাটা সেইটা করছে। এবার যখন হচ্ছে আমরা তিনজনই বাড়িতে থাকি না, আমাদের বাসার গেটে তালা দেওয়া থাকে, তখন মামা মামিরা শুনতে পাই যে আমাদের গ্রিল অথবা আমাদের যে বাসার তালাটা এইটা খোলার চেষ্টা করছে।
তো এইটা হচ্ছে কন্টিনিউয়াসলি হইতে থাকে কিছুদিন। তারপরেতে আমরা হচ্ছে সবাই মিলে এক জায়গায় বসার পরেতে আমরা বলি যে আপনারা কি হচ্ছে বাড়িতে আসছিলেন কালকে এই সময় বা কিছু? বলে না, আমরা তো কালকে বাড়িতে আসিনি বা এই সময় আসিনি, আমরা আরো পরে এসছি। তখন আমরা বলি যে এরকম তালা খোলার আওয়াজ পেলাম। ইন দ্যাট টাইম তারাও আমাদের বলে যে তোরা তো হচ্ছে এরকম হচ্ছে এই সময় বাসায় আসছিলি, তোরা তালা খুলছিলি। কিন্তু আমরা টোটালি শকড যে আমরা তো বাড়িতে আসিই নাই, আমরা গেছি কুষ্টিয়ার বাইরে। ওইবার হচ্ছে কাউকে জানানো হয়েছিল না আমরা কুষ্টিয়ার বাইরে যাব। তো সেই সময় মামারা ভাবছে যে হচ্ছে আমরা আসছি। এবার সকালে হচ্ছে আমাকে কোনো একটা কাজের জন্য ডাকতে যাই, সেই সময় তারা দেখে যে আমাদের বাসা তালা মারা। কিন্তু এটা টোটালি একটা কি বলবো যে মানে গা শিউরে ওঠার একটা বিষয়। তো আমার হচ্ছে এইটা একটা ঘটনা। আর আগে যেটা বললাম যে আল্লাহর রহমতে এমন কেউ আমার সাথে আছে, আমি তাকে দেখার চেষ্টা করি না বা দেখতে চাই না, কিন্তু আমি জানি যে সে কখনোই আমার কোনো ক্ষতি করবে না বা আমার আশেপাশের যারা কাছের মানুষ আছে তা সে কখনোই চাইবে না যে আমার যারা রিলেটেড মানুষ আছে তাদের কোনো ক্ষতি হোক। কিন্তু যারা আমার বা আমার আশেপাশের মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারা সে হয়তো এমন একটা সিচুয়েশন আসে যে তারা নিজেরাই নিজেদের বিপদে পড়ে। তো এটাই ছিল নিশ্চয়ই আপনার ঘটনা, রাইট? জি, এটাই আমার ঘটনা ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কারণটা হচ্ছে আপনি অনেক দূর থেকে এসে ঘটনা বললেন, এবং আমার দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে আপনি মানে কি বলবো যে খুব আনন্দের সাথে এসছেন এবং চমৎকার একটা ঘটনা শোনালেন। আপনি ভালো থাকবেন। আপনি যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আচ্ছা, আমি লিসেনারদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি গুড স্পিকার না, আমি গুড লিসেনার। আমি সবসময় হচ্ছে অনেক ভালোভাবে শুনতে পছন্দ করি। তো আমার যদি আমার এই ঘটনা বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদেরকে বলবো যে আমার সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অলরাইট, আমরা আমাদের পরের অতিথির কাছে যাচ্ছি। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনিও কুষ্টিয়া থেকে এসছেন ঢাকার উদ্দেশ্যে শুধুমাত্র আমাদের আজকের এই শোটিতে পার্টিসিপেট করার জন্য। এবং আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম তিনি চমৎকারভাবে উপস্থাপন করলেন তার ঘটনা। এরপরে যিনি আসবেন তিনি আমাদের খুবই পরিচিত একজন মানুষ। ওয়েট সেলতি প্লিজ। এবং তার পরিচয় তিনি এসে দিবেন আমাকে, এবং তার পরিচয়টা আমরা তার কাছ থেকে শুনবো। আশা করছি যে তিনি আজকে আমাদের একটা চমৎকার ঘটনা উপহার দেবেন। আমরা মনে করি যে এতক্ষণে তিনি চলে এসছেন মাইক্রোফোনের সামনে এবং আপনাদেরকে তিনি তার ঘটনা বলবেন। এবং আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনার পরিচয়। আপনি কি এসছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা একটু সবাইকে দেবেন প্লিজ। জি ভাই, আমি হচ্ছে আরাফাত আহমেদ চিমু, vote.com-এর একজন মডারেটর। রাইট। এবং আপনার শুধুমাত্র স্টোরি টেলিংয়ের চাইতে একটা বড় মানে কি বলবো শখ আছে যে আপনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় যেটা করেন সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন ধরনের ছবি টবি দিয়ে, মানে আপনার কি ক্যামেরা নিয়ে বেশ আগ্রহ এরকম টাইপের কিছু? ভাইয়া আমার হচ্ছে সাবজেক্টে হচ্ছে মাল্টিমিডিয়ার উপর, তো ওই জন্য হচ্ছে আমাকে হচ্ছে বিভিন্ন মিডিয়া ধরনের কাজ করতে হয়, ক্যামেরা পাশাপাশি হচ্ছে বিভিন্ন সফটওয়্যার এডিটিং। ওকে, আমরা আপনার ঘটনায় যাই। চলুন শুরু করি আজকের ঘটনা। তার আগে একটু ঘটনা শুরু আগে একটু বলবেনও যে আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে, তারপরে আপনার ঘটনায় যাব। জি ভাই, আমাদের স্টুডিওতে এসে সবসময় আমাদেরকে ভালোই লাগে, কিন্তু কথা হচ্ছে আজকে আমাদের মেম্বারগুলো অনেক বেশি বেশি লাগতেছে, তো তাই হচ্ছে আজকে একটু অন্যরকম ফিল হচ্ছে। থ্যাঙ্কস টু রাব্বি অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। আপনাদের জন্য আসলে আজকের এই মানে এই চমৎকার একটা সময় আমরা কাটাতে পারছি সবাই মিলে। চলুন ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটা হচ্ছে আমাকে শেয়ার করেছে আমার স্কুলের হচ্ছে একজন সিনিয়র। উনি হচ্ছে একজন প্রবাসী, মানে হচ্ছে হ্যাঁ, উনি হচ্ছে গত ঈদে হচ্ছে আমাকে স্টোরিটা শেয়ার করেন। মানে হচ্ছে আমাদের রোজার মাসে তো আমাদের হচ্ছে একটা ইফতারের আয়োজন ছিল, মানে 27 রোজার পরে যেহেতু ঈদে আমরা বাড়ি যাচ্ছি সবাই একত্রিত হচ্ছি, তখন হচ্ছে উনি হচ্ছে আমাকে ডাক দিয়ে বলে, আরাফাত তোমাকে তো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এতে দেখা যায়, একদিন দেখলাম তুমি হচ্ছে vote.com নামের একটা গ্রুপ আছে, ওইটাতে হচ্ছে তোমাকে মডারেটর দেখাচ্ছে, মানে মডারেটর বেসটা দেওয়া আছে। আমি তো হচ্ছে রেগুলার বুথ এফএম আগে শুনতাম, এখন vote.com শুনি। আমার কাছে কিছু ঘটনা ছিল, আমি কি তোমাকে শেয়ার করতে পারবো, বা হচ্ছে আমি কিভাবে শেয়ার করতে পারি?
পরে হয়তো বললাম আপনি হচ্ছে আমাদের একটা মেইল আছে, মেইলে মেইল করতে পারেন, ভয়েস করতে পারেন, অথবা হচ্ছে লিখেও পাঠাতে পারেন, পাশাপাশি হচ্ছে আমাকেও শেয়ার করতে পারেন, সমস্যা নেই। পরে হচ্ছে উনি ঘটনাটা হচ্ছে আমাকে শেয়ার করে। ঘটনাটা হচ্ছে উনি নতুন যখন হচ্ছে দেশের বাইরে যায় তখন হচ্ছে থাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল, যেহেতু হচ্ছে উনি কাজের একটা বিষয়ে গিয়েছিল। তখন হচ্ছে উনি মূলত হচ্ছে একটা মানে 3 তলায় একটা বাসায় উঠে, মানে ওনার পরিচিত আরেকজন ছিল, তো ওই জন্য বাসাটা বর্ণনা আমি দিয়ে নিচ্ছি। মূলত হচ্ছে ওনাদের বাসাটা হচ্ছে হাইওয়ের পাশে, মানে হাইওয়ের পাশে মানে হচ্ছে অনেকগুলো বাসাই ছিল, মানে বাসাটা হচ্ছে একটু পুরাতন আর কি, মানে পুরাতন বিল্ডিংয়ের বাসা আর কি। তারপর ওনাদের হচ্ছে মানে থাকার রুম ছিল, ওই রুমে হচ্ছে একসাথে 4 জন থাকতো আর কি। মানে রুমটা ছোট, মানে নিচে 2টা বেড, উপরে 2টা বেড, মানে হচ্ছে মানে ট্রেনে যেমন আমরা হচ্ছে কেবিন রুমে গেলে 2টা বেড থাকে না, একটা উপরে একটা নিচে, এমন টাইপের আর কি। মানে হচ্ছে 4 জন থাকতে পারে একসাথে। পরে উনি প্রথম অবস্থায় উঠলো এই রুমে। পরে ওনার হচ্ছে প্রথম 1 মাসের মতো হচ্ছে কোনো জব হয় নাই, মানে হচ্ছে যা মানে পরিচিত হচ্ছে মানে হচ্ছে ওনাকে যে একটা জব দিবে বাংলাদেশ থেকে বলে নিয়ে গেছিলো, তারপর হচ্ছে গেল। পরে এইভাবে হচ্ছে 1 মাস চলে গেল। 1 মাস চলে যাওয়ার পর হচ্ছে উনি হচ্ছে একটা জব নেই, মানে হচ্ছে যে তাকে জব দেওয়ার কথা ছিল উনি হচ্ছে টোটালি হচ্ছে ওনাকে জবটা দিতে পারে না, মানে হচ্ছে বলছিল কিছুদিন সময় লাগবে, তুমি যেহেতু আসছো কতদিন থাকো, পাশাপাশি তোমার জন্য হচ্ছে আমি একটা জব রেডি করছি, এটা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে ড্রাইভারের বাসে, তুমি হচ্ছে ওনাকে একটু সাহায্য করবে আর কি, মানে হচ্ছে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার আছে ওনার সহকারী আর কি। তারপর হচ্ছে উনি যেহেতু হচ্ছে বসে ছিল প্রায় 1 মাসের মতো, কিছু করার ছিল না, সেহেতু হচ্ছে উনি হচ্ছে কাজটা নেই মানে রাজি হইল আর কি। মোটামুটি হচ্ছে উনি যেহেতু বললো বেতনটা হচ্ছে মোটামুটি ভালোই নাকি ওনার স্যালারি ছিল। তারপর উনি কাজে গেল, এভাবে হচ্ছে মোটামুটি 1-2 দিন মানে 1 সপ্তাহের মতো চলে গেছে ভালোই। একদিন নাকি হচ্ছে উনি যখন মানে ওনার যে ড্রাইভার ছিল, মানে যে উনি তো অ্যাসিস্ট্যান্টের দায়িত্বটা নিয়েছিল, মানে হচ্ছে একটা হাসপাতাল থেকে একটা হচ্ছে মরাদেহ নিয়ে যাবে আর কি, মানে হচ্ছে অন্য একটা স্থানে নিয়ে যাবে, মানে হচ্ছে যার লোকেশন দাও তার এখানে পৌঁছাবে, কিন্তু লাশের সাথে হচ্ছে কেউ যাবে না, মানে ওনাদের গার্ডিয়ান বা পরিচিত কেউ যাবে না, ওনাকেই হচ্ছে একা যেতে হবে। সেদিন হচ্ছে ওনার ড্রাইভার আর কি, মানে হচ্ছে যে গাড়ি চালায় উনি ছিল না, ওনাকেই বলছে যেহেতু হচ্ছে রাস্তাটা খুবই কাছে, তুমি নিয়ে যাও, সমস্যা হবে না, আর যারা মেডিকেলের আছে ওরা হচ্ছে তোমাকে সব গুছিয়ে টুছিয়ে বা হচ্ছে সার্টিফিকেট যা হচ্ছে মানে বের হওয়ার সব কিছু দিয়ে দিবে এভিডেন্স, তুমি শুধু নিয়ে ওই লোকেশনে পৌঁছে দিবা। তারপর হচ্ছে উনি আগের মতো নর্মাল হচ্ছে নিয়ে যাচ্ছিল। বের হওয়ার কিছুক্ষণ মানে হচ্ছে কিছু এভিডেন্সের ব্যাপার, মানে ডক্টরের সিগনেচারের জন্য হচ্ছে একটু লেট হচ্ছিল, মানে হচ্ছে সন্ধ্যা হইতে মানে 7টা-8টার পরে হইতে হইতে প্রায় 9টা বেজে গেছে, মানে একটু লেট হয়ে গেল মূলত। আর উনি যে জায়গায় নেবে জায়গাটা হাসপাতাল থেকে বেশি দূরে না, কাছেই, কিন্তু হচ্ছে জায়গাটা একটু আর কি ভিন্ন রকম, মানে হচ্ছে রাস্তাটা একটু পরিত্যক্ত আর কি। তারপর হচ্ছে উনি নিয়ে গেল, মানে যাচ্ছে একটু রাস্তা অবশ্য যাওয়ার পরে উনি গাড়িটা হচ্ছে কেমন জানি একটু শব্দ হচ্ছে, মানে এমন একটা অবস্থায় বুঝতে পারলো। পরে উনি আবার পিছন দিকে দেখলো না সব ঠিকঠাক আছে। তারপর উনি আবার সেই গাড়ি নিয়ে যাচ্ছে, মানে হাইওয়ে রোড, স্পিড অনেক, রাস্তাও বেশি দূরে না, সর্বোচ্চ 20-25 মিনিটের রাস্তা উনি চলে যাবে। এর ভিতরে হচ্ছে বারবার হচ্ছে উনি ফিল করতেছে আর কি গাড়িটা হচ্ছে অনেক ভার বা হচ্ছে কিছু একটা হচ্ছে, মানে শব্দ হচ্ছে বিভিন্ন ধরনের। উনি হচ্ছে মোটামুটি ভালোই ভয় পেয়ে যাচ্ছে, মানে যেহেতু সন্ধ্যা সময় কেউ সাথে নেই, উনি একাই নিয়ে যাচ্ছে, তারপরও একটা লাশ শুধু। তারপর উনি মোটামুটি ভালোই ভয় পাইতেছে, ভয় পাওয়ার পরবর্তীতে উনি আগাচ্ছে, কারণ এই জায়গায় ওনাকে লাশটা পৌঁছে দেওয়া হবে যেভাবেই হোক। পরে এইভাবে যাইতে প্রায় নিয়েই চলে গেল ওই পর্যন্ত। আর এই দিন উনি হচ্ছে লাশটা বুঝিয়ে দিয়ে বেশি লেট করে নাই, গাড়ি আবার হচ্ছে জায়গায় রেখে উনি চলে আসছে বাসায়। এই দিন এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় গেছে, মানে কাউরে কিছু বলে নাই। মানে যে রুমমেট ছিল তার 3 জন, তারা জিজ্ঞেস করছিল মানে তুমি আজকে তোমাকে অন্যরকম দেখাচ্ছে, তুমি কি ভয় টয় পাইছো বা এমন কিছু, বা পুলিশ টুলিশ ধরছে বা এমন কিছু? উনি বললো না কিছুই হয় নাই, আজকে শরীরটা ভালো লাগছে না, তাই হচ্ছে আজকে ঘুমায় যাব। পরে উনি হচ্ছে রেগুলারের মতো হচ্ছে ওনার কারোর সাথে কথা টথা না বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আজকে সকাল সকাল। তারপর এইভাবে কিন্তু পরের দিন সকালে সারাদিন হচ্ছে উনি ঘুম থেকে উঠলো 12টা-1টার দিকে, আবার হচ্ছে ওনার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল ওনাকে ফোন দিচ্ছে আর একটা কাজ আছে, উনি কাজে যাইতে।
তারপর হচ্ছে উনি গেল, ওনার কালকের রাত্রে যে ঘটনাটা উনি হচ্ছে ড্রাইভারকে শেয়ার করলো। পরে উনি বলল, দেখো এটা সমস্যা না, এটা হচ্ছে তুমি একা ছিলা, ওই জন্য হচ্ছে এমন কিছু হয়েছে বা এমন কিছু। পরবর্তীতে উনি ওনাকে বুঝাইলো, বোঝানোর পরে যাই হোক গেল। আর ড্রাইভারও হচ্ছে ওনাকে কিছু শেয়ার করে নাই, মানে গাড়িতে একটা সমস্যা ছিল, এটা পরবর্তীতে শেয়ার করেছে। তারপর হচ্ছে উনি আবার হচ্ছে এভাবে হচ্ছে 1-2 দিন যাওয়ার পর উনি আবার মানে সেমভাবে হচ্ছে আর একটা আর কি, মানে আগের ঘটনার মতো আর একটা আর কি একা একটা লাশ নিয়ে যাওয়ার কথা বলছিল। উনি হচ্ছে ওনার যে ড্রাইভার ছিল ওনার হচ্ছে আজকেও আসতে পারে নাই, ওইটাও বেশি দূরের না, কাছের রাস্তায় ওনাকে দিল। আবার সেম আগের মতো হচ্ছে, এটা একটু আর কি সন্ধ্যার দিকে ছিল, মানে মাগরিবের পর আর কি। তাই হচ্ছে উনি সাহস করে এটা নিয়ে নিছে, আর কিছু বলে নাই। কিন্তু সেম সেই আগের মতো ঘটনাগুলো বারবার রিপিট করে যাচ্ছে, মানে গাড়ি নড়াচড়া করতেছে, কিছু একটা শব্দ হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে গাড়িটা হচ্ছে মানে ভার লাগতেছে, আর উনি হচ্ছে অন্যরকম ফিল করতেছে। তারপর উনি আর হচ্ছে যেহেতু মুসলিম মানুষ উনি হচ্ছে আগের থেকে হচ্ছে এখন একটা প্রিপারেশন নিয়ে নিছে। গাড়িতে যেহেতু হচ্ছে স্পিকার আছে, সেহেতু হচ্ছে উনি বিভিন্ন ধরনের সূরা বা এইসব নিয়ে নিছে, এগুলা বাজায় উনি হচ্ছে ওনার গন্তব্যে পৌঁছেছে। পরে সেম আগের দিনের মতো যা ঘটলো এখনও সেম, উনি গিয়ে শুয়ে পড়লো। আবার পরের দিন উনি হচ্ছে ওনার যে অ্যাম্বুলেন্স ড্রাইভার ওনাকে হচ্ছে আবার সেম ঘটনাগুলো বলল। পরে হচ্ছে ড্রাইভার বলল, দেখো তোমাকে আমি একটা ঘটনা শেয়ার করি নাই, ঘটনাটা হচ্ছে আমার এই গাড়িতে কিছু একটা ঝামেলা আছে বলতে এটা হচ্ছে অনেক দিন আগে থেকে, মানে হচ্ছে আমি যখন অন্য একটা হাসপাতালে ডিউটি করতাম তখন হচ্ছে ওই হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আমি নিতাম, ওটা হচ্ছে পুরাতন ছিল ভালোই। পরবর্তীতে হচ্ছে উনি আবার ঘটনাটা শেয়ার করলো, গাড়িতে হচ্ছে আমি একটা লাশ নিয়ে গিয়েছিলাম, তো এটা হচ্ছিল একটা খ্রিস্টান ব্যক্তির লাশ। উনি হচ্ছে ডিরেক্ট ওনাকে হচ্ছে বলছিল মোটামুটি ভালো টাকার একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যেহেতু হচ্ছে এটা একটা মার্ডার কেসের লাশ ছিল আর কি। তারপর হচ্ছে উনি মূলত হচ্ছে বললো, আমি তোমাকে ভালো একটা টাকা দিব, মানে ড্রাইভার বলতেছে অ্যাম্বুলেন্সে, মানে গাড়িতে যে ঘটনাগুলো ঘটছিল এটা হচ্ছে একটা ছিল আর কি। পরবর্তীতে বললো, আমি ভালো একটা অ্যামাউন্ট দেবো, তুমি হচ্ছে এই লাশটা নিয়ে ডিরেক্ট কবরস্থানে যে আছে ওনার কাছে দিয়ে আসে, ওনারা করবে, আমরা কেউ যাব না। পরে এইভাবে বলতে পরে বললো আর কি গাড়িতে নাকি যে লাশটা নিয়েছিল সেটা মানে হচ্ছে 2 টুকরা অবস্থায় ছিল, তো মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল, মানে কিছু একটা গাড়িতে ভর করছিল এমন টাইপ উনি বললো আর কি। মানে পুরোটা হচ্ছে আমি আর কি ক্লিয়ার করে বলতে পারি না, যতটুকু বললো আর কি ততটুকু বলতেছিলাম। পরবর্তীতে বললো এই গাড়িতে হচ্ছে যখন হচ্ছে নিয়ে যায়, গাড়িতে হচ্ছে যেহেতু 2 খণ্ড লাশ ছিল, একটা মানে কফিনের ভিতরে দিয়েছিল, কিন্তু হচ্ছে গাড়ির ভিতরে অটোমেটিকলি 2টা কফিনের ভিতরে 2টা চলে গেছিলো আর কি। এই ঘটনাটা হচ্ছে ছিল। উনি বুঝতে পারছে গাড়িতে কিছু একটা সমস্যা আছে। পরবর্তীতে উনি স্ক্রিপ্ট করে ড্রাইভারকে বললো, এসব কিছুই না, এসব মোটামুটি গাড়িতে ঘটে, তুমি ভয় পাওয়ার কিছুই নাই, তুমি আস্তে আস্তে করে চলে যাও, অভ্যস্ত হয়ে যাবে, সমস্যা নেই, আর পাশাপাশি তো আমি আছি, সমস্যা নেই। ভাই এই ছিল আমার ঘটনা। সুন্দর একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের স্টোরিতে যাব, তবে তার আগে আপনি যদি লিসনারদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলতে চান বলতে পারেন। লিসনারদের উদ্দেশ্য বলার মতো কিছু না, লিসনাররা সবসময় আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, যতটুকু আমাদের বছর আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা লিসনারদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে ভালো ভালো ঘটনা পাঠান, বেশি বেশি স্টোরি পাঠান, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আরাফাতের সাথে, এবং আরাফাত আহমেদ শিমুল আমাদের সঙ্গে ছিলেন, এবং তাকে নিয়ে আমাদের আসলে বেশ কিছু প্ল্যান আছে। আমরা আসলে হান্ট দ্য হন্টেড আবারও শুরু করতে চাই, এবং আমরা চাই যে আরাফাত আহমেদ শিমুল সেখানে একটা বড় রোল প্লে করুক। এছাড়াও আমাদের সাথে আসলে অনেকেই এটাতে যুক্ত হচ্ছেন। হান্ট দ্য হন্টেড আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা বিভিন্ন স্থান ভিজিট করবেন এবং সেইখানকার যে ঘটনাগুলো, সেখানকার মানুষের কথাগুলো আপনারা তুলে নিয়ে আসবেন। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে জানাতে পারেন, এবং আপনারা অলরেডি দেখেছেন যে আমরা এখনও কিন্তু ভয়েসের জন্য মানুষ খুঁজছি, যারা হচ্ছে আমাদের সাথে আরও যারা স্টোরি টেলাররা যুক্ত হবেন। অর্থাৎ যে ঘটনাগুলো ভূত.com-এ পাঠানো হয়, কিছু কিছু স্টোরি আমরা আসলে অন্যদের দিয়েও পড়াতে চাই, কারণ আমরা চাই যে উই ওয়ান্ট টু বিল্ড আ বিগ কমিউনিটি, এবং এভাবেই আসলে সবার মাঝেই আমরা ছড়িয়ে দিতে চাই সেটা। একইভাবে যারা আসলে ভিডিওগ্রাফিতে ভালো, যারা
যারা আসলে গ্রাফিক্সে ভালো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই যে একটু আগে যে রোহান স্টোরি বললেন, রোহানের ব্যাপারটাও কিন্তু তাই। রোহান আসলে সত্যি কথা বলতেই ভূত.com শুনতে শুনতে এক সময় আমাদের সাথে যোগাযোগ করেন এবং তার যে স্কিলস ছিল সেটা তিনি কাজে লাগাতে চান আমাদের সাথে, সেইভাবেই রোহানকে আমাদের খুঁজে পাওয়া। তো এরকম অনেক গুণী মানুষ আমি জানি আমাদের সঙ্গে আছেন। প্লিজ 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 আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন, আমরা এখন সরাসরি তার কাছে যাব এবং তিনি আমাদের সাথে আজকে যুক্তই হয়েছেন এই এপিসোডটাকে চিন্তা করে। তিনি তিনি এসছেন, মানে তার লোকেশন হচ্ছে ময়মনসিংহ। তিনি হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনি থাকেন কোথায়, শুরুতে যদি একটু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম স্যার, আমি টঙ্গীতে থাকি। টঙ্গীতে থাকেন আপনি? টঙ্গী থেকে এসছেন এবং আপনার লোকেশন ময়মনসিংহ, মানে আমি ঠিক বুঝিনি, মানে এটা কি আপনার গ্রামের বাড়ি বা এরকম কিছু, নাকি আজকে যে স্টোরিটা বলবেন সেই স্টোরিটা ময়মনসিংহ কেন্দ্রিক? ময়মনসিংহ কেন্দ্রিক। তাহলে আমরা শুনে ফেলি আপনার ঘটনা ছোট্ট করে। রাকিবুল, চলুন শুরু করা যাক। স্যার, আমার মামা মানে দেশের বাইরে। আরে আমাকে স্যারটার বলবেন না প্লিজ। আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি একেবারেই আপনার স্টোরিটাই বলেন। আমরা সবাই এখানে উই আর ব্রাদার্স, সো আপনি জাস্ট আপনার স্টোরিটা প্লিজ একটু বলেন। আমার মামা আর কি দেশের বাইরে থাকে। তার স্বপ্ন ছিল মানে দেশে একটা মানে পিসারি দিবে, বুঝছে। তারপরে পিসারি দিতে গিয়ে মানে একটা মানে 5টা তাল গাছ ছিল, মানে এটার সাথে মানে পিসারি দিবে। পিসারি দেওয়ার পরে অনেক টাকা খরচ করে এই পিসারি দিয়ে হয়েছিল। সেই পিসারির মাধ্যমে কর্মচারী রাখছিল, আরও ইনভেস্ট করছে, মাছ ছাড়ছে। এরপরে স্যার মানে এই তাল গাছের নিচে মানে একটা গর্ত করছিল। গর্ত করার পরে এটার মধ্যে সার, রাসায়নিক জাতীয় খাবার, মানে মাছের যেগুলো খাবার, পচা লচা খাবার, এইসব মানে রাখছিল। রাখার পরে বাদে এটার একটা ঘেরান ছিল। ঘেরান ছাড়ার পরে মানে এই তাল গাছের নিচে অনেকগুলো ভয়ঙ্কর জিনিস থাকতো। বাদে তাদেরকে মানে সতর্ক করছে। কর্মচারীরা মানে পাশেই থাকতো, একটা রুম করে দিয়েছিল, সেখানেই থাকতো। থাকার পরে মানে তাদেরকে সতর্ক করতেছে, বা মানে যেখানে থাকতো এখানে ঢিলা দেয়, এখান থেকে ঢিলা দেয়, মানে এখানে যেন তারা না থাকে, এখান থেকে চলে যায়। বাদে তার মামা বলতেছে যে এইসব সমস্যা নাই, এটা তুমি মানুষই করতেছে, তা তোমরা এটা কন্টিনিউ চালিয়ে যাও। বাদে বলতেছে আমাদের লাইটিং দেওয়ার দরকার, মানে ফিশারির মধ্যে লাইটিং দেওয়ার দরকার। মানে লাইটিং দেওয়ার জন্য অনেক টাকা খরচ করে মানে বাড়ির থেকে অনেক দূরের থেকে লাইটিং করছে। করার পরে তাদেরকে বলে স্বপ্নে দেখাইতেছে মানে এনে লাইটিং করলে তাদের অনেক বিপদ হবে। বাদে বিপদ হওয়ার মানে হেরা করতে না, এইসব সমস্যা নাই, এত টাকা দিয়ে ফিশারি করছি, এটার বিপদ হবে কেন তাহলে বলতেছে। বলার পরে অনেকদিন মানে এরকম সতর্ক করছি। সতর্ক করার পরে বাদে হঠাৎ করে মানে পাশের মানে গোয়াল ছিল, গোয়ালের মধ্যে অনেক গরু ছিল, মানে হঠাৎ করে আগুন লেগে গেছে। বাদে আমি ছিলাম এই বাড়িতেই, বাদে আমি শূন্য উঠে দেখছি আসলেই তো আগুন লেগেছে। বাদে এটা মানুষ মানে অনেক বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার পরে মানে যে মানে চলতেছে, চলার পরে মানে মামা দেশের বাইরে থেকে সে ইনভেস্ট করছে গরুর মধ্যে, মানে পাশের বাড়িতে রাখছে, মানে 50-50 মানে লাভ হলে মানে 50-50 মানে শেয়ার নিবে। বাদে বলতেছে আচ্ছা রাখছি। রাখার পরে মানে ওই বাড়িতে বড় এই সিস্টেমে আগুন লেগে গেছে। বা এটাও মানুষের করতে ফালতু মিয়া লাভ, এটা তো হতেই পারে, ভুলবশত হতে পারে। বাদে আরেক জায়গার মধ্যে সেম অবস্থা, মানে হেনও একই সিস্টেমে আগুন লেগে গেছে, কিন্তু 12টা দেওয়ার কারণেই মানে মূলত বাদে সবাই বোঝাবুঝি করতেছে 12টা দেওয়ার কারণে আগুনটা লেগে গেছে। বাদে যে কর্মচারীগুলো থাকতো এই ফিশারির আন্ডারে, তার মানে ছেলে মানে বাজার করে মানে বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে 10টার দিকে, আজকে মানে হঠাৎ করে তার পিছন দিকে গিয়ে লাত মারছে। লাত মারে মানে রাস্তার থেকে পালাই দিয়ে আবার অনেকক্ষণ বলে করছে। হ্যাঁ, বাদে রাস্তা দিয়ে এক গাড়ি যাচ্ছে, বাদে দেখতেছে রাস্তার সাথে কেটে মানে শুয়ে রয়েছে, মানে গংরাইতেছে। বাদে ড্রাইভারে তুললে বাড়িতে নিচ্ছে। নেওয়ার পরে বাদে প্রত্যেকেই জানছে
মানে এটার কারণ হচ্ছে মানে পিসার মধ্যে যে বাউলটা দিচ্ছে দেওয়ার পর থেকে মানে এরকম মানে ঘটনা হতেছে, বাদে এই বাউলগুলো বাদে এবার নতুন করে বাদে খুঁজে ফেলছে, ওইগুলো পরে দেয়া বাদে বাদে আর কোনো সমস্যা হয়নি। আমার এই পর্যন্তই ঘটনা। চমৎকার। আপনি একটু আপনি মনে হচ্ছিল যে একটু কথা বলতে একটু আপনার কেমন যেন অস্বস্তি লাগছে, বাট আমরা কিন্তু ঘটনাটা বুঝতে পেরেছি এবং আপনি কিন্তু আসলেই চমৎকার বলেছেন, সুতরাং একেবারেই নার্ভাস হওয়ার কোনো কারণ ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের আমাদের স্টোরিটার কাছে যাব, তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান আজকের মতো, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। তাছাড়া আমরা অনলাইনেও ঘটনা নিয়ে থাকি, সুতরাং আপনি কিন্তু জানাতেই পারেন। আর একটা জিনিস বলবো যে আজকে অনেক দিন পরে কিন্তু একটা মানে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে সবার মধ্যেই। সবাই আছে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যেই কিন্তু তার স্টোরিটা শেয়ার করছেন, কারণ আজকের পরিবেশটাই এরকম। আজকে সবাই খুবই এনজয় করছেন, কারণ আজকের স্টোরি যারা শেয়ার করছেন, যারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই জানেন যে মানে একটা টিম হয়ে আজকে ঘটনা বলছেন। এবং নতুন কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিলাম যাদের ঘটনা আপনারা কখনো শোনেননি। আবার পুরনো কিছু মানুষ যেমন রোমান, আবার হাফেজ মাহিউদ্দিন ভাই, তাদের ঘটনা আপনারা শুনলেন। আর এই মুহূর্তে আমরা যাব যিনি আমাদের আসলে সত্যি কথা বলতে আজকের এই পুরো জিনিসটা দেখভাল করছেন। একজন আছেন, তাকে আপনারা কোনো সময়ই দেখবেন না, তিনি হচ্ছেন নাভিদ ইমতিয়াজ চৌধুরী। একটা হি ইজ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ান, মানে আমি মানে ফাইনেস্ট মিউজিশিয়ান ইন বাংলাদেশ বলবো না, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ান ইন বাংলাদেশ আমি বলবো, কারণ হচ্ছে হি ইজ আ ভেরি প্যাশনেট মানে অ্যাবাউট মিউজিক। এবং হচ্ছে তার মানে কি বলবো যে হি ইজ আ গিটারিস্ট, হি ইজ কি বলবো যে আমাদের আরেকটা কারণে তার ভালো লাগার কারণটা হচ্ছে যে মানে হি ইজ ওয়ান অফ আস। কেন বলি সেটা হচ্ছে তার শুরুটাই তার হচ্ছিল হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, এবং সেখান থেকে আজকের এই উঠে আসে। তো নাভিদ ইমতিয়াজ চৌধুরীকে যারা আপনারা চেনেন, তার স্টুডেন্ট রয়েছে অনেক, এবং সে মানে তাকে স্টেজে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এই জায়গায় এইভাবে হয়তো আপনারা কোনোদিন দেখেননি। কিন্তু তিনি হচ্ছে পুরো জিনিসটা আজকের যে পুরো মানে কি বলবে ক্রিয়েটিভ অ্যান্ড টেকনিক্যাল যে সাপোর্টটা, সেই সাপোর্টটা পুরোপুরি নাভিদ আমাদেরকে দিচ্ছেন। অ্যান্ড সেই জন্যই আমি অনেক ধন্যবাদ জানাই নাভিদ ইমতিয়াজ চৌধুরীকে। এবং আজকে এই যে গেস্টদের সাথে কথা বলা, সবার খোঁজ খবর নেওয়া এবং সবাইকে আবারও পৌঁছে দেওয়া, সব কিছু মিলিয়ে আজকের এই পুরো জিনিসটা অর্গানাইজ করেছেন গোলাম রাব্বি। বুঝতেই পারছেন এখন আমাদের সাথে গোলাম রাব্বি তার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি যে আপনার ঘটনা আমাদের সবার ভালো লাগবে। চলুন গোলাম রাব্বির কাছে যাই। গোলাম রাব্বি, শুরু করুন আপনার ঘটনা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি ভাইয়া আসলে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমাকে শেয়ার করেছেন তাসনুবা আপু। উনি একটা প্রাইভেট ব্যাংকে জব করছেন আর কি। তো ঘটনাটা আজ থেকে আপনার 20 বছর আগের। উনি তখন মোহাম্মদপুরে থাকতেন, ওখানে ওনার নানার বাসা ছিল। তো নানা প্লাস খালা এবং ওনার মামা সবাই একসাথেই থাকতো আর কি। তো সমস্যা যেটা হয় ওনার খালার সাথে আর কি, যেভাবে ওনার আজকে মানে 20 বছর আগে যখন ওরা ওই বাসায় থাকতো, তখন ওনাদের এর আগে ওই গ্রামের একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে ওনারা বাদ দিয়ে এসে সেখানে ওই ঢাকার যে মোহাম্মদপুরে জায়গাটা আর কি, মোহাম্মদপুরে ওই বাসায় ওনারা আর কি আসে। তো ওইখানে যখন ওই আপু এরা একসাথে থাকতো, তখন আপনার যে আপুর ওনার বয়স মানে ওনার বয়স তখন ছিল 5 বছর, আর ওনার যে খালা ওনার বয়স তখন 15 বছরের মতো আর কি। তো ওই খালা আবার নানা উনি আবার একটু তদবির বা এগুলো উনি করতে মোটামুটি জানতেন। তো এরপরে ওই খালার যখন মানে উনি সবসময় ওনার যে রুমটা ছিল, ওই রুমের ভিতরে উনি সবসময় মানে দরজা আটকে একা সবসময় থাকতেন আর কি। তো নানু সবসময় ওনাকে আর কি টেক কেয়ার করতেন, যে কম বয়সী মেয়ে সবসময় একটু সেই কারণে আর কি দরজা আটকে থাকে কেন, ওই বিষয়ে সবসময় জিজ্ঞাসা করতেন। তো উনি ক্লিয়ারলি তেমন কিছু বলতো না আর কি। তো এরপরে একদিন ওই যে ওনার যে খালা একদিন ওই রুম থেকে দৌড়ে বাইরে বের হয়ে আসে। তো এরপরে নানু জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, তুমি দৌড়ে বের আসছো কেন? তো উনি তখন বলে যে আমি যখন রুমে ছিলাম, রুমের মধ্যে হঠাৎ দেখতে পাই যে একটা
ছায়ার মতো আর কি, ওইটা পাশে মানে হাঁটাহাঁটি করছে বা এরকম কিছু। এবং কতক্ষণ পরে উনি দেখতে পায় যে ওইখানে ওই যে একটা উনার চেহারার মতো এরকম একটা অবয়ব আর কি সামনে দাঁড়ায় আছে। তো উনি ওই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পান এবং ভয় পেয়ে উনি তখন বাইরে দৌড়ে আসেন। তো পরের দিন নানু সে বলে যে ঠিক আছে, কালকে থেকে আমি তোর সাথে থাকবো। এরপরে পরের দিন নানু ওইখানে ওনার সাথে রাত্রে থাকেন, ওই দিন আর কোনো সমস্যা হয় না। পরের দিন যে ওই খালায় রুমে আসে, তারপরে নানু হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকছে। ঢোকার পরে উনি ওইখানে দেখে যে খালার রুমের এক কর্নারে সে বসে মানে প্রচণ্ড ভয়ে হাত পা একত্র করে সব বসে আছে আর কি, মানে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তো নানু ওনাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, সেই সময় উনি ফিল করে যে ওনার কাঁধের কাছে একটা নিঃশ্বাস নেওয়ার একটা শব্দ, মানে উনি ফিল করে যে নিঃশ্বাসের যে একটা বাতাস আছে সেইটা। তো উনি তখন মানে একটু বয়স্ক তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর কি। তো ভয়ে উনি মানে দৌড়ে ওই খালার বেডের ওইখানে যান এবং ওখানে উনি একরকম পড়ে যান আর কি। এরপরে ওই দিনের ঘটনা যায়। তারপরে ওই দুজনকে বাইরে নিয়ে আসার পরে মাথায় পানি টানি দিয়ে তারপরে দুজনকে সুস্থ করে। এরপরে নানার কাছে আর কি বিষয়টা শেয়ার করে। এরপরে নানা তখন সব বিষয় সে বুঝতে পারে। বোঝার পরে সে পরের দিন বলে যে তোমরা রুমের বাইরে যাও, আমি একটু বিষয়টা দেখতেছি। তারপরে উনি রুমের ভিতরে ঢুকে ঘণ্টাখানেকের মতো আর কি ভিতরে বসে কি যেন ওরে তদবির বা এইগুলো উনি করে। তো করার পরে উনি যখন বাইরে বের হয়ে আসার সময় ওনার হাতে মানে 2টা থালা ভর্তি বিভিন্ন রকমের মিষ্টি, এইগুলো উনি বাইরে নিয়ে আসছে। তো সবাই দেখে মানে খুবই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, ভিতরে তো কিছুই ছিল না। তো পরে নানা বলল যে ভিতরে কি হয়েছে আর কি, যে জিন, তার যে জিন আছে সেই জিনকে হাজির করাইছে এবং অন্য যে আর কি ওই খালার উপর যে ভর করছে সেই তাকে আর কি ওইখান থেকে ছাড়ানোর জন্য যে কাজ করা সেগুলো উনি করছে। তো সেই যে জিন যাকে আর কি ছাড়ানো হয়েছে ওই জিন সে তাকে এই পরিমাণ মিষ্টি দিয়ে গেছে। তো বাইরে বের হওয়ার পর যিনি মিষ্টি সবাইকে খেতে দিছে, সবাই খেয়ে তো মানে এইরকম মিষ্টি কেউ কখনো খায় না আর কি। এবং মিষ্টি কত রকম হতে পারে সেটা সামনাসামনি না দেখলে বোঝার মতো না, মানে আপু আমাকে যেটা বললো আর কি। তো উনি বলতেছে যে আমাকে যে রবি ভাই আমি যে মিষ্টি খাইছি সেই স্বাদ আজকে থেকে 20 বছর আগের ঘটনা, সেই স্বাদ মনে হয় এখনও আমার মুখে লেগে আছে। এরপরে ওই যে খালা উনি বড় হলো, তারপরে উনি চলে গেল আপনার কাতারে ওইখানে উনি ওইখানে জব টপ করতো। তো পরবর্তী সময় ওইখানে ওনার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে উনি ওইখানে ওনার একটা বাচ্চা হয় আর কি। তো একদিনের ঘটনা, ওনাদের যে বিল্ডিংয়ে থাকতো ওইটা ছিল আপনার 7 তলা বিল্ডিং। তো 7 তলার উপরে ওনার বাচ্চা রেখে উনি নিচে এসে অন্যদের সাথে গল্প করতেছিল। তো হঠাৎ উনি দেখতে পায় যে উপর থেকে আপনার ওই যে বাচ্চা সে আপনার মানে পালক যেভাবে দোলে না সেইভাবে সে দুলতে একদম নিচে চলে আসছে। তো এই ঘটনা দেখে মানে ওই এলাকায় পুরো তোলপাড় হয়ে যায় যে কি এমন মানে এই ছেলের মধ্যে আছে। তো সেটার রহস্য এখনো কখনো মানে বের করা যায়নি যে কী কারণে সে ওইটা হয়েছে আর কি। তো ভাইয়া এটাই ছিল ঘটনা। এবং তার যে খালাতো ভাই আর কি ওই তাসনুবা আপুর খালাতো ভাই, সে স্বাভাবিকই আছে এই মুহূর্তে এবং অনেক বড় হয়েছে আর কি। অনেক ধন্যবাদ রাব্বি। আশা করছি যে আপনার আজকের এই যে অর্গানাইজ করলেন সব কিছু, আপনার অনেক কষ্ট গেছে এবং সত্যি কথা বলতে যে আমাদের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এই কাজগুলো করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাব্বি। আপনি যদি শেষে লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, কারণ আপনি আজকের শেষ স্টোরি টেলার ছিলেন, সো আপনি যদি কিছু বলতে চান। জি ভাইয়া, লিসেনারদের উদ্দেশ্যে আমার সবসময় একটাই মেসেজ থাকে যে আপনারা সবসময় আমাদের সাথে থাকুন এবং সবসময় স্টোরিগুলো শুনতে থাকুন এবং সবসময় আমাদের যে অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সবসময় সেইটার সাথে কানেক্টেড থাকবেন। প্রচুর আনঅফিসিয়াল বা এরকম চ্যানেল আছে যেগুলো আপনারা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর কি। তো এটাই আর কি বিষয়। এবং কোনো যদি টেকনিক্যাল বা যে কোনো বিষয়ে যদি আমাদের হেল্প দরকার হয় সেক্ষেত্রে আপনি
আমাদের সাথে ফেসবুকের যে পেজ আছে সেটার ইনবক্সে আপনারা নক করতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথে স্টুডিওতে আসতে পারেন, আপনারা চাইলে আমাদের সাথে অনলাইন লাইভে জয়েন করতে পারেন। অনেক অপশন আছে এবং আমাদের যে স্টুডিও, আমাদের যে প্রোগ্রাম, সেটা পুরো সপ্তাহের মধ্যে কয়েকদিনই আপনারা শুনতে পাবেন চাইলে। আর যে কোনো হেল্পের জন্য আমাদের টিম সবসময় প্রস্তুত আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সামনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর মধ্যে কয়েকটা ইভেন্ট আমি বলি। সেটা হচ্ছে সামনের মাসটি হচ্ছে এই বছরের শেষ মাস, সুতরাং নতুন একটা বছরকে আমরা স্বাগত জানাবো, সেই সাথে বিদায় জানাবো পুরনো বছরকে। বুঝতেই পারছেন আমাদের কিছু প্ল্যান রয়েছে। তার পরের মাসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বার্থডে, এবং বার্থডে উপলক্ষে বুঝতেই পারছেন যে আমরা বিশাল একটা কিছু করার চিন্তা ভাবনা করছি। আর সেই কারণে যেটা করতে চাই সেটা হচ্ছে আসলে 2 million is our target, and সেই জন্য we want to work for that, and we want to meet all the requirements and everything, and আমরা আসলে we want to go there. এটা ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আপনারা সঙ্গে আছেন। এবং আমি আসলে সত্যি কথা বলতে, আমরা যত মানুষ একসাথে শুরু করেছিলাম, যারা এখনো পর্যন্ত জানেন না কিন্তু কোনো না কোনো সময় আমাকে শুনেছেন, সেই মানুষগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। এটা ছাড়া আসলে কোনো দ্বিতীয় কথা থাকতে পারে না। সুতরাং আপনারা আপনাদের পেজ থেকে, আপনাদের প্ল্যাটফর্ম থেকে এটা শেয়ার করুন সবার সাথে, এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, বেল আইকনটি ক্লিক করতে বলুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা আজকের মতো বিদায় নেব, তবে তার আগে বলি যে আমাদের ফেব্রুয়ারি মাস, যেটা বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বার্থডে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে ঈদ। একটা ঈদ শেষ হয়ে যাওয়ার পরে আসবে হয়তো পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের পরে আবারও আসবে কোরবানির ঈদ, ঈদুল আজহা। সুতরাং আমাদের কি বলবো, যে আমাদের আসলে সত্যি কথা বলতে ইভেন্টের কোনো শেষ নেই। শুধুমাত্র যেটা করতে হবে, আমরা সবাই মিলে একসঙ্গে সময় কাটাবো এবং একসঙ্গে আমরা ভয়ের রাজ্যে হারিয়ে যাব। এবং আপনারা জানেন যে আগে আমরা শুধুমাত্র বৃহস্পতিবার আর শুক্রবারে আসতাম, এখন আমরা বৃহস্পতিবার শুক্রবারের সাথে সাথে আমরা আসছি, সেটা হচ্ছে যে আমরা মঙ্গলবারেও আসছি, আমরা রবিবারেও আসছি, আবার কিছু শর্টসের মাধ্যমে আমরা অন্যান্য দিনগুলোতেও আসছি। শুধুমাত্র মনে হয় শনিবারটা বাদ রেখেছি, কারণ শনিবারটা লজেন্সে আমরা করি ভয়ের শনি, সেই কারণেই। তো যাই হোক, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমরা চাই আমাদের জায়গা থেকে যারা আমাদের সঙ্গে আছেন তারা ভালো থাকুক, যারা আমাদের সঙ্গে ছিলেন তারা ভালো থাকুক, এবং যারা হরর লাভার হতে পারে, সেটা হচ্ছে ভূত.com-এ আপনি শোনেন বা অন্য কোথাও, কিন্তু আপনি হরর লাভার, আপনি ভয়ঙ্কর ঘটনাগুলো পছন্দ করেন, দে আর ভেরি স্পেশাল টু মি। আমার মনে হয় যে স্পেশাল টু এভরিওয়ান, কারণ হচ্ছে সবাই আসলে এটাকে হজম করতে পারেন না। ভয়ের ঘটনা অনেকে কিন্তু শুনতে ভয় পান, আসলে লিটারেলি ভয় পান। সুতরাং আপনারা হচ্ছে ওয়ান অফ দোজ ফিউ পিপল যারা হচ্ছে আসলে এই জিনিসটা একটু অন্যরকম বা নিজেকে একটু অন্যরকমভাবে তৈরি করতে পেরেছেন বা এরকম কিছু, আমার কাছে এটা হচ্ছে আমার অবজারভেশন বা আমার অপিনিয়ন। তো যাই হোক, আমি এই স্পেশাল মানুষগুলো সবার কাছে পৌঁছাতে চাই, এবং আপনাদের সবাইকে থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আসলে সত্যি কথা বলতে, ভয়ের রাজ্যকে ভালোবাসার জন্য, সেটা আপনি যে প্ল্যাটফর্মে থেকে শোনেন না কেন, আমার কোনো সমস্যা নেই। আমরা চলে যাব, আজকের মতো বিদায় নেব এবং ফিরে আসবো আবারও। এইরকম আয়োজন আমরা খুব ফ্রিকোয়েন্টলি করতে চাই। সুতরাং আপনিও যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আর সেই সাথে যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত শুনলেন, তাদের মধ্যে কেউ যদি আসতে চান, এখনই ইনবক্স করতে পারেন। আমাদের যে টিম রয়েছে সেই টিম ডেফিনেটলি দে উইল কন্ট্যাক্ট ইউ। আর সেই সাথে আমি তো ইমেইলে সবসময় অ্যাভেলেবেল, আপনাদেরকে বলেছি যে দ্য বেস্ট ওয়ে টু কমিউনিকেট উইথ মি হচ্ছে যে ইজ ইমেল। সো ইমেলের মাধ্যমে আপনি যে কোনো সময় আমাকে ইউ ক্যান রিচ আউট টু মি। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, অনেকবার বলেছি, এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেই কি বলবো, যে হাফেজ মাহিউদ্দিন ভাই, রোমান ভাই, এবং হচ্ছে রাব্বি, আমাদের সাথে আরাফাত আহমেদ শিমুল সহ যারা যারা আজকে অংশগ্রহণ করলেন, আর রোহান অনেক দূর থেকে এসছেন, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।